বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চোখ ধীরে ধীরে খুলছে। চোখ খোলার পর আমার বুকের উপর ভারী কিছু একটা অনুভব করছি। কিছুক্ষণ পর বুঝতে পারি আমার বুকের উপর তামান্না শুয়ে আছে। আমি লাফ দিয়ে উঠলাম। তামান্নাও হকচকিয়ে উঠলো। তামান্না আমার জ্ঞান ফিরেছে দেখে দ্রুত শাকিলকে ডাকতে লাগলো। তামান্নার আওয়াজ পেয়ে শাকিল দ্রুত আমার রুমে আসলো। দোস্ত, তোর জ্ঞান ফিরেছে দেখে আমি অনেক খুশি হয়েছি। আমাকে একটু পানি খাওয়া। আমি দিচ্ছি বলে তামান্না আমার দিকে এক গ্লাস পানি দিল। আমি এক গ্লাস পানি এক নিঃশ্বাসে পুরো পানি খেয়ে নিলাম। আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমার পিঠে আর বুকে জুড়ে ব্যান্ডেজ করা। তোমার কি হয়েছিল তখন? হ্যাঁ, তোর কি হয়েছে বলতো? আমার দরজায় কেউ টোকা দিল মাঝরাতে। আমি দরজা খুলে দেখি তুই আমার দরজা নিচে পড়ে আছিস আর তোর পিঠে গুলি লেগেছিল। আমি দ্রুত তামান্নাকে ডেকে তোর গুলি বের করার ব্যবস্থা করি। তামান্না তোর এই অবস্থা দেখে তো পাগল হয়ে গেছিল। ডক্টর আসিফকে ডাকতে গিয়ে দেখি তিনি তার রুমে নেই। এখন পর্যন্ত তার খোঁজ পাইনি। আমি শাকিলের কথা শুনে নিজের মস্তিষ্কে চাপ দিলাম। তারপর মনে পড়ে গেল আমি তো সেই সিক্রেট ল্যাবে ছিলাম আহত অবস্থায়। তাহলে আমি শাকিলের রুমে বা সামনে কিভাবে আসলাম? আর ডক্টর আসিফ সেই কোথায়? চল আমার সাথে। আরে কোথায় যাচ্ছ? তুমি তো অসুস্থ। আমার কিছু হয়নি, চলো দ্রুত আমার সাথে। কথাটা বলে আমি হাইডেন ল্যাবের দিকে যেতে লাগলাম। শাকিল আর তামান্নাও আমার পিছু নিল। 2 মিনিট পর আমরা সেই ল্যাবে ঢুকলাম। ল্যাবে ঢুকে ডক্টর আসিফের ডেড বডি খুঁজে পড়ে থাকতে পেলাম। তামান্না নিজের চোখের সামনে নিজের আঙ্কেলের এই অবস্থা দেখে তার বডির কাছে গিয়ে কান্না করতে শুরু করে। কিন্তু এতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার চোখ ল্যাবের চারদিকটা স্ক্যান করছে। আমি ল্যাবের আশপাশটা ভালো করে দেখে নিলাম, কিন্তু না, রাকিবের ব্যাপারে কোনো ক্লু পেলাম না। তুই এভাবে কি খুঁজছিস? আর ডক্টর আসিফকে কে মারলো? তার থেকে বড় কথা হলো তুই কিভাবে এই জায়গার কথা জানতে পারলি? আমিও গতকাল এই জায়গায় গুলিতে আহত হয়েছিলাম, তবে আমি বেঁচে যাই বাদশাদা মাফিয়া কিং এর জন্য। মানেটা কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি কিছু না বলে তামান্নার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলাম। তামান্না, তোমার এই অমানুষ আঙ্কেলের কথা চিন্তা করে চোখের পানি ফেলার কোনো মানেই নেই। তার কান্না থামিয়ে আমার দিকে আশ্চর্য চাউনিতে তাকিয়ে বলল, মানে কি রাজ? এখন না, সব পরে বলবো। শাকিল, তুই পুলিশকে ফোন দে আর অ্যাম্বুলেন্সও ফোন দিয়ে আসতে বল। আমি আগেই ইনফর্ম করে দিয়েছি, 5 মিনিটে এসে পড়বে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে ডক্টর আসিফের ডেড বডি নিয়ে গেল। আর পুলিশদের আমি আর শাকিল নিজেদের আসল পরিচয় বলে দিলাম। আর আমি বলে দিয়েছি যে তাদের সব ঘটনা ডিটেলসে থানায় গিয়ে বলবো। পুলিশ চলে যাওয়ার পর আমরা সেই সিক্রেট ল্যাবে ট্যাগ করলাম। এখন তো বল সেখানে কি হয়েছিল? তাহলে শোন, আমি গতকালকে সব কথা খুলে বললাম। ব্ল্যাক ডেভিলে যে ডক্টর আসিফ, তারপর তার প্ল্যান, বাদশাদা মাফিয়া কিং ওরফে রাকিবের আগমন, সব খুলে বললাম। তামান্নাও তো এখনো বিশ্বাস করতে পারছে না যে তার আঙ্কেল এই দেশের সব থেকে বড় শত্রু। আর শাকিলে অনেক আশ্চর্য হয়েছে। রাজ, তুই কোন রাকিবের কথা বলছিস? আমি কোন রাকিবের কথা বলছি তা মনে হয় তোকে বুঝিয়ে বলতে হবে না। এখন রাকিব ওরফে এক্স এজেন্ট বাদশাদা মাফিয়া কিং। কে রাকিব? রাকিব আমাদের বেসমেট ছিল। শাকিল আর রাকিব ট্রেনিং এর সময় একে অপরের অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। 3 জনে অনেক ভালো নাম্বার পেয়ে ট্রেনিং এ পাশ করেছিলাম। রাকিব অনেক ভালো কাজ করত। অন্যান্য এজেন্টরা যেসব মিশন কমপ্লিট করতে পারতো না, রাকিব তা সহজেই কমপ্লিট করতে পারত। হঠাৎ রাকিব নিখোঁজ হয়ে যায়। আমরা তার বাসায় খোঁজ নিলে জানতে পারি যে রাকিবের বাসায় আগুন লেগে যাওয়ার রাকিবের বাবা মা আর ছোট ভাইটা মারা যায়। তবে রাকিবের কোনো খোঁজ পায়নি। রেকর্ড অনুযায়ী রাকিব একটা সিক্রেট মিশনে গিয়েছিল আর সেখান থেকেই নিখোঁজ হয়ে গেছে। তখন কি হয়েছিল আর সে কিভাবে বাদশাদা মাফিয়া কিং হলো তা জানি না। রাকিবকে খুঁজে বের করতে হবে যত দ্রুত, কারণ রাকিব এখন অনেক বড় মাফিয়া কিং হয়ে গেছে। কিন্তু ওকে কিভাবে খুঁজে পাবো তাই তো মাথায় আসছে না। আর তাছাড়া আমার অনেক প্রশ্ন আছে জানার। সেই প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত আমি এই দেশ থেকে যাব না। তো যা ইচ্ছা। তামান্না, তোমার আঙ্কেলের জন্য আফসোস করে লাভ নেই। রাকিব না মারলে আমি নিজ হাতে তাকে মারতাম। আমার কোনো আফসোস নেই রাজ। সত্যি বলতে এইরকম দেশদ্রোহীদের বাঁচার কোনো অধিকারই নেই। এই কথা বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। আমি সোজা নিজের রুমে গিয়ে ভাবতে লাগলাম, কেন রাকিব একজন এজেন্ট থেকে মাফিয়া কিং হলো। এমন সময় আমার মোবাইলে একটা কল আসলো। আমি মোবাইল চেক করে দেখি একটা প্রাইভেট নাম্বার। আমি কল রিসিভ করলাম। হ্যালো,
হু ইজ দিস? তোর এত ভালো বন্ধুকে এত দ্রুত ভুলে গেলি রে দোস্ত? রাকিব, তুই? তোর সাথে আমার কথা আছে দোস্ত, তুই প্লিজ আমার সাথে দেখা কর। আমি কোনো মজা করছি না রাকিব। মজা নয় তো কি রাজ, তুই ভুলে গেলি যে আমি এখন আর এজেন্ট না, আমি এখন বাদশাহ মাফিয়া কিং, পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস মাফিয়া কিং আমি, পুরো ক্রাইম ওয়ার্ল্ডের বাদশাহ আমি। সিবিআই, ক্রাইম ফোর্স, এবিআই, ইন্টারপোল ইত্যাদি সবাই আমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে, আর তুই কিনা বলছিস যে তুই আমার সাথে দেখা করবি। আর তোর ভাগ্য ভালো যে বাদশাহ মাফিয়া কিং এর চেহারা তুই দেখেছিস, আর আমার আসল পরিচয় শাকিল আর তোর প্রেমিকাকে বলে দেওয়ার পরও তোরা বেঁচে আছিস। আমি যে তোর কথা ওদের বলে দিয়েছি তা তুই শুনলি কিভাবে? আমার কথা শুনে রাকিব আবার হাসতে লাগলো। কি হলো বল? এই সামান্য খবরাখবর যদি আমি না রাখতে পারি তাহলে আমি কিসের মাফিয়া কিং? যাই হোক, তোকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আজকে বিকালে এই অ্যাড্রেসে এসে পড়বি। আর হ্যাঁ, শাকিল বা অন্য কাউকে আনবি না, মনে যেন থাকে। আমি আসবো, আর আমি আমার সব প্রশ্নের উত্তর তো থেকে নেব। সি ইউ দোস্ত। আমি ফোন রেখে দিলাম। আজ আমার চিনতেই কষ্ট হচ্ছে, কারণ এই খুন রাকিব। রাকিবের কথাবার্তায় সন্ত্রাসীদের মতো ভাব আছে। রাকিব তো নিজে প্রাণও দিতে পারতো তার দেশের জন্য। কি এমন হলো যে রাকিব একজন এজেন্ট থেকে হয়ে গেল বাদশাহ মাফিয়া কিং? আমি এখন একটা পরিত্যক্ত স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে রাকিবের জন্য অপেক্ষা করছি। গড়ি কাটা 4টা প্রায় ছুঁই ছুঁই, কিন্তু তাও রাকিবের কোনো দেখা নেই। হঠাৎ একটা মার্সিডিজ স্টেডিয়ামের ভাঙা রাস্তা দিয়ে প্রবেশ করলো। গাড়ি আমার সামনে এসে থামলো। গাড়ি থেকে একজন কালো কোট পরা আর কালো মাস্ক পরিহিত মানুষ নামলো। মাস্ক সরাতে বুঝতে পারলাম এ আর কেউ নয় বরং রাকিব। রাকিব দোস্ত, তুই আসলি তাহলে? দেখ রাজ, আমি জানি তুই নিজের থেকেও দেশকে ভালোবাসিস আর অন্যায়ের সাথে কখনো আপোষ করবি না, তাই ভালো করে বলছি, তুই যদি কোনো প্ল্যান করে থাকিস তাহলে কোনো লাভ হবে না, কারণ আমার লোকেরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি একটা মুচকে হাসি দিলাম। রাকিব তা দেখে প্রথমে আশ্চর্য হলেও পরে নিজেকে সামলে নেয়। তুই ভালো করে জানিস যে তোর লোকজনদের মারা আমার জন্য কোনো বড় ব্যাপার না। আমি শুধু তোর থেকে সত্যিটা জানতে এসেছি। কি সত্যি জানতে চাস তুই? আমি জানতে চাই তুই কেন এজেন্সি ছেড়ে রিজাইন করেছিস, আর কোন কারণে একজন দেশপ্রেমিক থেকে দেশদ্রোহী হয়েছিস। আমার প্রশ্ন শুনে রাকিব অত্র হাসিতে ফেটে উঠল। এই প্রশ্ন আমাকে না করে তোর ক্যাপ্টেন আর জেনারেলকে গিয়ে জিজ্ঞাসা কর। আমি রাকিবের কথায় না চমকে পারলাম না, কারণ রাকিবের মাফিয়া কিং হওয়ার পিছনে তাদের কি ভূমিকা থাকতে পারে। আমি তোর কথা ঠিক বুঝতে পারলাম না রাকিব। তোর দেশদ্রোহী হওয়ার কারণ তারা কিভাবে জানবে? তারাই সবকিছু জানে, তারাই তো সব। শোন, তোকে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। এমন কি কথা আছে যা তুই আমাকে বলতে চাস? আমার নেক্সট টার্গেট দেশের সুনামধন্য কিছু অফিসার আর কিছু পলিটিশিয়ান। এখন তুই কি নিজের দেশকে বাঁচাবি, তাহলে তোকে আমাকে আটকাতে হবে, নাকি বন্ধুত্বের খাতিরে সরে যাবি? আমি তোর কথায় আগামাথা কিছু বুঝতে পারছি না। এখন যেহেতু দেশকে বাঁচানোর কথা উঠছে, তাহলে আমার মাতৃভূমি সবার ঊর্ধ্বে, আর আমি তোকে আমার দেশের কারো ক্ষতি করতে দিব না। তার আগে আমার বন্দুকের গুলি তোর কপাল ভেদ করে চলে যাবে। আমার কথা শুনে রাকিব আবারও হা হা করে হাসতে লাগলো। আমি আমার বন্দুক বের করার আগেই আশপাশ থেকে একটা ধোঁয়া বের হতে লাগলো। আমি ধোঁয়ার কারণে কিছু দেখতে পারছি না। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম, না হলে আমার চোখ জ্বলে যাবে। আমার কানে রাকিবের সেই মার্সিডিজ গাড়ি স্টার্ট হওয়ার আওয়াজ আসে, তার মানে সে চলে যাচ্ছে। আমি দৌড়ে ধোঁয়ার সীমানা পার হয়ে গাড়িটা ধরার চেষ্টা করি, কিন্তু পারলাম না। আমি ফিরে গেলাম ফার্ম হাউসে। তামান্না আর শাকিল আমার পথে বসেছিল। আমাকে দেখতে এসে দেখি দুজনে আমার কাছে দৌড়ে আসলো। তারা দুজনেই আমার দিকে জিজ্ঞেস করলো, রাকিবের দেখা পেয়েছিলি? সে কি বললো তোকে? সে তোমার কোনো ক্ষতি করে দেয়নি তো? সব বলবো, তবে তার আগে সবার বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। হঠাৎ দেশে কেন ফিরবো? আর তুই না বললি যে তোর কিছু প্রশ্ন জানার আছে? জানা জেনে তুই দেশে ফিরবি না? কারণ দেশে আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। আমার অনেক কিছু জানার আছে জেনারেল থেকে। আর তাছাড়া রাকিবের নেক্সট টার্গেট বাংলাদেশ, আর তাকে আটকাবো আমি। আমার কথা শুনে তামান্না নিজের আইডি কোম্পানিতে গিয়ে সেখান থেকে রিজাইন করে নেয়। সে আমার সাথে ফিরে যাবে দেশে। শাকিল উপর মহলের সাথে কথা বলবে, সব রেডি করে নেয়। যাত্রাপথে আমি শাকিল আর তামান্নাকে সবকিছু খুলে বলি। তারা আমার কথা শুনে চমকে যায়।
কিছুক্ষণ আগে দেশের মাটিতে ফিরলাম। অনেক মিস করছি এই দেশের মাটিকে। আজ এত বছর পর দেশে ফিরে অনেক ভালো লাগছে। সব কিছুই পাল্টিয়ে গেছে। অনেক কিছুই পাল্টিয়েছে। তুমি এখন তোমার বাড়ি যাও, আমি আর শাকিল হেডকোয়ার্টারে যাব। এখন সেখানে না গেলে আমি শান্তিতে বসতেও পারবো না। এখনই তো এলে, আর এখনই চলে যাবে? আগে বাসায় গিয়ে রেস্ট নাও, তারপর যেও। হ্যাঁ রাজ, তামান্না ঠিকই বলছে। তুই বাসায় যা, আমিও আমার পরিবারের সাথে দেখা করে নিই, অনেকদিন হলো। ঠিক আছে, আগামীকাল সকালে যাব তাহলে। শাকিল একটা ট্যাক্সি বুক করে চলে গেল। আমি আর তামান্না একটা ট্যাক্সি বুক করলাম। আমি তামান্নাকে তাদের বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরে যাই। আম্মু আব্বু আমাকে এত মাস পর দেখতে পেয়ে নিজেদের আবেগ আটকে রাখতে পারলো না। আমিও তাদের জড়িয়ে ধরি। আম্মু আব্বু এতদিন পর নিজেদের সন্তানকে দেখতে পেয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করতে আমাকে জড়িয়ে ধরে। বিকালে নদীর তীরে বসে আছি, এমন সময় রাহুল আসে। আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। যতই হোক বেস্ট ফ্রেন্ড আমার, মিস করেছি তোকে। আমি বেশি মিস করেছি। তাই নাকি? বাদ দে, তোর জন্য সুখবর আছে। আমার জন্য সুখবর? তা কি সেটা? আমি তামান্নাকে খুঁজে পেয়েছি, সেও আমাকে অ্যাকসেপ্ট করেছে। আজকে আমরা আমেরিকা থেকে এসেছি একসাথে। এটা আমার জন্য না, তোর জন্য সুখবর। 1 মিনিট, তুই আমেরিকা কবে গেলি? তুই তো অন্য শহরে গিয়েছিলি কাজের জন্য। এই রে, ধরা খেয়ে গেলাম। বন্ধুর সাথে এতদিন দেখা হওয়ার খুশিতে সব বলে দিয়েছিলাম। না, কথা বাড়ানো যাবে না। মনে মনে কথাটা বললাম। আমি রুহুলকে ভুলভাল বুঝিয়ে বাসায় চলে এলাম। আমার পরিবার এবং রাহুলকে বলেছি আমি ছুটিতে এসেছি। আগামীকাল সকালে আমি হেডকোয়ার্টারে গেলাম, কারণ সেখানে আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। আগামীকাল সকালে হেডকোয়ার্টারে গেলাম কারণ সেখানে আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। আমি অফিসে জেনারেল কেবিনে গেলাম, সেখানে ক্যাপ্টেনও ছিল। আমাকে দেখে মাত্রই জেনারেল এবং ক্যাপ্টেন এগিয়ে এলো। আমার পিছু পিছু শাকিলও চলে এলো। আমি এখানে আসতেই আগে শাকিলকে ফোন করে আসতে বলেছি। ওয়েলকাম বয়েস। আমি জানতাম তোমরা এরকম কঠিন ও জটিল মিশন কমপ্লিট করতে পারবে। তা ব্ল্যাক ডেভিল অর্থাৎ আসিফের খেল খতম কিভাবে করলে? ক্যাপ্টেন একই কথা জিজ্ঞেস করে। আমি ডক্টর আসিফকে মারিনি, অন্য কেউ মেরেছে। যে না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না আমেরিকা থেকে। আর এতক্ষণে হয়তো আমাদের এই বাংলাদেশে ধ্বংস হয়ে যেত বিনাশকারী মিসাইলের মাধ্যমে। কে তোমাকে বাঁচিয়েছে? তাদের তো সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া উচিত। আমাদের সেই ব্যক্তির নাম বলো। সে আর কেউ নয়, পৃথিবীর টপ মাফিয়া কিংদের মধ্যে একজন, বাদশাদা মাফিয়া কিং। আমার কথা শুনে ক্যাপ্টেন আর জেনারেল কপাল কুঁচকে গেল। তাদের মুখ চিন্তার ছাপ বিরাজমান। এতটুকুতেই অবাক হয়ে গেলেন? আরও বাকি আছে। এখনও তো আপনাদের বাদশাদা মাফিয়া কিং এর আসল পরিচয় বলিনি। আসল পরিচয় জানলে তো আপনারা আকাশ থেকে পড়বেন। রাজ, তুমি কি জানো বাদশার আসল পরিচয়? পৃথিবীর বড় বড় দেশের বড় বড় ক্রাইম ইউনিট তার পিছনে আছে। আজ পর্যন্ত কেউ তার চেহারা দেখেনি বা আসল পরিচয় জানে না। তুমি যদি জেনে থাকো তাহলে আমাদের বলো। আমরা যদি তার আসল পরিচয় ফাঁস করি তাহলে আমরা বিশ্বের বুকে এক আলাদা পরিচয় পাবো। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। আমরা আসলে একটা আলাদা পরিচয় পাবো, কারণ সে আমাদের দেশের নাগরিক। আর তাকে আপনারা সকলেই জানেন। সে আর কেউ নয়, বরং আমাদের এক্স এজেন্ট রাকিব। আমার কথা শুনে ক্যাপ্টেন আর জেনারেল যেন আকাশ থেকে পড়লো। তাদের শরীর ঘামছে। এই এসির শীতল বাতাসের মধ্যেও তারা ঘামছে। তার মানে কি রাকিবের ব্যাপারে এরা নিশ্চয়ই কিছু জানে। এমন কি হয়েছে স্যার, যে কারণে আজ আমাদের এত ভালো এজেন্টরাও মাফিয়া কিং হয়েছে, যে এই দেশের আইন অনুযায়ী সকল কাজ করত এবং অপরাধীদের শাস্তি দিত, আজ সেই অন্যায়ের পথে পা রেখেছে। আর আমি জানি আপনারা এই ব্যাপারে নিশ্চয়ই কিছু জানেন। আমাকে বলুন স্যার, এমন কি হয়েছে যার কারণে রাকিব একজন আজ এই পথে, আর রাকিবের পরিবারের মৃত্যু বা কীভাবে হয়েছিল? রাজ, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমরা তোমার সিনিয়র, এটা ভুলো না। আর বাকিদের ব্যাপারে আমরা বা এজেন্সি কেউ কিছুই জানি না। রাকিবের পরিবারের মৃত্যু একটা অগ্নিকাণ্ডে ঘটেছে, তা সবাই জানে। আর রিপোর্টেও তাই বলা আছে। এই বলে তারা রুম থেকে বের হয়ে যেতে লাগলো। কিন্তু আমার কথা শুনে তারা থেমে গেল। তাহলে রাকিব কেন বললো যে আপনারা সবকিছু জানেন? তারা আমার দিকে ঘুরে তাকালো। তার মানে তুমি রাকিবের সাথে দেখা করেছ? তাহলে রাকিবকে সেখানে কেন মেরে ফেলোনি? আজ সে মোস্ট ওয়ান্টেড। আমরা কবে থেকে তার পিছে পড়ে আছি তা কি তুমি জানো? স্যার,
আমি কিভাবে জানবো? আপনারা তো আমাকে কিছুই বলছেন না। রাকিব আমাকে ওয়ার্নিং দিয়েছে, তার নেক্সট টার্গেট দেশের বড় বড় মন্ত্রী ও বড় বড় অফিসার। স্যার, আমি কোনো টাইগার শ্রফ না, বা রাকিব কোনো ঋত্বিক রোশন না যে আমি বলবো রাকিবকে আটকাবো। তবু বলছি আমি রাকিবকে আটকাবো। আপনারা যদি রাকিবকে আটকাতে চান তাহলে আমাকে সব কিছু খুলে বলুন। ক্যাপ্টেন আর জেনারেল আমার কথা শুনে চলে গেল রুমে। রুম থেকে চলে গেল। শাকিল আমার পিঠে হাত রাখলো। আমার মনে হয় তারা আমার থেকে কিছু লুকাচ্ছে। তোর তো মনে হচ্ছে, কিন্তু আমি শিওর যে তারা কিছু না কিছু জানে। এই বলে আমি আমার কেবিনে চলে গেলাম। যাত্রাপথে সবাই আমাকে শাকিলকে শুভেচ্ছা জানালো এত বড় মিশন কমপ্লিট করার জন্য। আমি নিজের কেবিনে গিয়ে বসলাম। এই শুভেচ্ছার যোগ্য কি আমি নাকি অন্য কেউ? রাকিব না থাকলে তো এই মিশনে কখনোই শেষ হতো না। আমার কেন জানি মনে হচ্ছে ডক্টর আসিফের মৃত্যুতে কিছু শেষ হয়নি, বরং শুরু হয়েছে। মনে মনে কথাটি বললাম। আমি চোখ বন্ধ করতেই পুরোনো দিনের কথাগুলো ভাবতে লাগলাম। তখন আমি বইয়ের থেকে বেরিয়ে সিক্রেট এজেন্সিতে ট্রেনিংয়ে জয়েন হই। ট্রেনিংয়ের সময় আমার শাকিল এবং রাকিবের সাথে ভালো বন্ধুত্ব হয়। ট্রেনিং শেষে শাকিল অন্য শহরে চলে যায় মিশনের জন্য। আমি আর রাকিব একই শহরে ট্রান্সফার হই মিশনের জন্য। আমি রাকিব নিজেদের কেবিনে বসে আছি। তখন জেনারেল ফোন দিয়ে তার রুমে যেতে বলে। স্যার, আমাদের কি জন্য ডেকেছেন? রাকিব ও রাজ, আমি তোমাদের একটা মিশনের জন্য ডেকেছি, কিন্তু এই মিশন আগের মিশনগুলোর মতো না। তাই আমি তোমাদের ডেকেছি কারণ তোমরাই সিক্রেট এজেন্সির সব থেকে দক্ষ এজেন্ট, আর এই মিশনটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি এই মিশনের ব্যাপারে কাউকে জানাতে পারবো না। এমন কি মিশন যে কারণে আপনাকে এত দুশ্চিন্তায় লাগছে? আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার খবর দিয়েছে কিছু বহিরাগত জঙ্গি বাহিনী ঢুকেছে। তাদের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের ক্ষতি করে আমাদের দেশের মেরুদণ্ড ভেঙে ফেলা। আর তারা বাংলাদেশের মেরুদণ্ড এমনভাবে ভাঙতে চায় যাতে আমরা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে না পারি। ইন্টেলিজেন্স থেকে খবর এসেছে বিশ্বের টপ 10টি জঙ্গি বাহিনীর দল থেকে মোট 10 জনকে পাঠানো হয়েছে। আর তাদের হাত এতদূর পৌঁছে গেছে যে আমরা এই মিশনের ব্যাপারে কাউকেই জানাতে পারবো না। আমাদের দেশের বড় বড় পলিটিশিয়ান কিংবা অফিসাররাও এই কেসের সাথে জড়িত থাকতে পারে। তাই আমরা চাই তোমরা দুজন তাদের খুঁজে বের করে এমনভাবে মারবে যাতে আর কেউ এই দেশের উপর চোখ রাখতেও 10 বার ভাবে। স্যার, এই মিশনের ব্যাপারে আর কে কে জানে? আমি, তোমরা আর তোমাদের ক্যাপ্টেন, আর কেউ জানে না। স্যার, আমরা এই মিশনের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব। এই নাও এই মিশনের ফাইল। এখানে সব তথ্য দেওয়া আছে যা তোমাদের এই মিশনে অনেক সাহায্য করবে। আমি আশা করি আজকে থেকেই তোমরা মিশন শুরু করবে। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা আজকে থেকেই এই মিশন শুরু করব। আমরা নিজেদের কেবিনে চলে গেলাম। আমরা একসাথে কেসটা হ্যান্ডেল করব, তাই আমাদের কেবিনে এক করে দেয়া হলো। রাজ, আমার কি মনে হয় জানিস, এই জঙ্গিবাদরা সবার আগে ঢাকায় হামলা করবে। তুই কিভাবে বুঝলি? ফাইল পড়ে বুঝলাম, একবার ফাইলে চোখ বুলিয়ে দেখ। আমি রাকিবের হাত থেকে ফাইল হাতে নিয়ে ফাইলটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করলাম। ফাইলে কেসের সব তথ্য লেখা আছে। 10 জন ভয়ঙ্কর জঙ্গি বাহিনীর পুরন ঢাকার ভিতরে কোনো এক হোটেল রয়েছে, যা ইন্টেলিজেন্স থেকে জানা গেছে। আর তাদের হামলা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে আশঙ্কা করা যায়। আমাদের পুরান ঢাকায় ছদ্মবেশে যেতে হবে। সেখানে আমরা এই কেসের সম্পর্কে কিছু না কিছু জানতে পারবো। তাহলে অপেক্ষা কিসের? চল মিশন শুরু করা যাক। আমরা 2 জন জেনারেলের ইনফর্ম করে বেরিয়ে পড়ি পুরান ঢাকার উদ্দেশ্যে। সেখানে হয়তো বহিরাগত শত্রুদের খুঁজে পাবো। আমরা পুরান ঢাকায় এক সস্তা হোটেলে উঠলাম। কোনো অপরাধী 5 স্টার হোটেলে যাবে না, কারণ সেখানকার নিরাপত্তার ব্যবস্থার কারণে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরাও তাদের মতোই সস্তা হোটেলে গিয়ে উঠি। আমি আর রাকিব একটা ডাবল বেড সিঙ্গেল রুম বুক করলাম, কারণ আমাদের একসাথে থাকাই ভালো। পুরান ঢাকার জনবসতিপূর্ণ এলাকাগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি। আশেপাশে যত হোটেল আছে সেখানে নজর রাখতে থাকি, কিন্তু কোনো কিছু সন্দেহজনক লাগেনি আমাদের কাছে। 2-3 দিন পর আমাদের অবজারভেশন যখন শেষ হয় তখনই ঘটল এক অঘটন। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের সামনে বোম ব্লাস্ট হয়। সেই দিন হিন্দু ধর্মের কোনো এক উৎসব ছিল, সুতরাং মানুষের ভিড় ছিল ভরপুর। আর সেই সুযোগে কিছু
মানুষরূপী জানোয়ার তাদের চেহারা দেখিয়ে দিয়েছে। শত শত মানুষ মারা যায় আর হাজার হাজার মানুষ আহত হয়। জঙ্গিবাদীরা নিজেদের পাক্কা মুসলমান দাবি করে, তাই নিজেদের ঈমান দেখানোর জন্য আমাদের দেশে জাতীয় মন্দির হামলা করে। আর দেশের উথাল পাতাল হয়ে গেছে। সব জায়গায় একই অজানা আতঙ্ক। হিন্দু ধর্মের মানুষেরা মুসলমানদের দোষারোপ করছে। আমি আর রাকিব একটা কফি শপে বসে আছি। নিজেদের প্রতি ঘৃণা জমে গেছে রে। এতদিন চেষ্টা করার পরও নিরপরাধ মানুষদের মৃত্যু আটকাতে পারলাম না। নিজেকে দোষ দিয়ে কি হবে রাকিব? দোষ তো সেই মানুষরূপী হায়নাদের, যারা নিজেদের মুমিন বলে পরিচয় দিয়ে আমাদের দেশে হামলা করেছে। তুই কি বলতে পারবি আল্লাহ তাআলা কোথায় বলেছেন নিরপরাধ মানুষদের মারতে? বরং ইসলাম অর্থ হলো সুন্দর জীবন ব্যবস্থা। পাক পবিত্রভাবে জীবন পরিচালনা করার নামই ইসলাম। তোর এই কথা যদি এই দুনিয়া সবাই বুঝতো, তাহলে এই দুনিয়া জান্নাতের থেকে কম সুন্দর হতো না। এখন চল হেডকোয়ার্টারে ফিরে যাই। জেনারেল স্যার আমাদের ডেকেছেন, কারণ আমরা এখানে বিফল হয়েছি। চল। আল্লাহ তাআলা চাইলে আমাদের হাতেই ওই নরপশুদের মরণ হবে। আমরা বিল মিটিয়ে যে কফি শপ থেকে বের হব, তখনই রাকিবের সাথে একটা মেয়ে ধাক্কা খায়। মেয়েটি পড়ার আগে রাকিব তার কোমর জড়িয়ে ধরে ফেলে। দুইজন দুজনের চোখের দিকে তাকিয়ে যেন এক অজানা জগতে হারিয়ে গেছে। আমি একটু কাশি দিলাম, ফলে তাদের ঘোর ভেঙে যায়। মেয়েটি রাকিবকে নিজের নাম এবং ধন্যবাদ জানিয়ে চলে যায়। মেয়েটির নাম কায়রা। মেয়েটির চেহারায় আমেরিকান ভাব আছে। আমরা কফি শপের বাইরে চলে আসি। কি রে দোস্ত, একটু আগে কোথায় হারিয়ে গিয়েছিলি? আমার কথায় রাকিব দাঁড়িয়ে পড়ে। আরে তেমন কিছু না, তবে মেয়েটিকে বাঙালি বলে মনে হলো না। কায়রা বিদেশি নাম, আর তার চেহারায় বিদেশিদের মতো ভাব আছে। আর কথার মাধ্যমেও বোঝা গেল যে সে বাংলা ভাষায় ঠিক করে কথা বলতে পারে না। ব্যাপারটা যে আমিও খেয়াল করিনি তা নয়, তবে এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি খেতে তো বিদেশ থেকেও মানুষ আসবে। এখন এসব না ভেবে এটার ভাব যে জেনারেলকে কি জবাব দিবি? কি আর জবাব দিব, যা জানি তাই বলবো। এই বলে রাকিব আবার হাঁটা শুরু করলো, কিন্তু রাকিব কিছু একটা ভেবে থেমে যায়। আমি রাকিবকে থামার কারণ জিজ্ঞেস করি, কিন্তু রাকিবের মুখে ভুবনজয়ী হাসি আর প্রতিশোধের আগুন দুটোই রয়েছে। সেই কায়রা নামক মেয়েটি কফি শপ থেকে বেরিয়ে একটি নির্জন গলিতে ঢুকে গেল। সে একাই হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে থেমে গিয়ে পিছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তার মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। কাউকে দেখতে না পেয়ে সে তার গন্তব্যের দিকে হাঁটা শুরু করে। কায়রার গন্তব্য হলো একটা পরিত্যক্ত হোটেল। সাধারণ মানুষদের কাছে সেই হোটেল পরিত্যক্ত মনে হলেও সেই হোটেলই হলো অপরাধী, সন্ত্রাসীদের লুকানোর জন্য স্বর্গীয় জায়গা। কায়রা সেই দোতলা বিশিষ্ট হোটেলের সামনে দাঁড়ায়। তারপর নিজের চারপাশে ভালো করে তাকিয়ে দেখে কেউ তাকে ফলো করছে কিনা। কিন্তু এই জড় মানবহীন জায়গায় কাউকে না দেখতে পেয়ে সে হোটেলের ভিতরে ঢুকে পড়ে। তারপর রিসেপশন পার হয়ে দোতলার একটা রুমের সামনে যায়। সেখানে দুইবার নক করার পর রুমের ভিতর থেকে কেউ কথা বলে। কায়রা স্পষ্ট স্বরে কিছু বলার পর রুমের দরজা খুলে যায়। সম্ভবত কায়রা কোনো কোড বলায় ভিতরে থাকা মানুষটির দরজা খুলে দেয়। কায়রা রুমে যাওয়ার পর ভিতরে থাকা মানুষগুলো তার দিকে তাকিয়ে নিজেদের কাজে আবার মন দেয়। হঠাৎ রুমের দরজায় কেউ নক করে। রুমের ভিতরে থাকা মানুষগুলো ভয় পেয়ে যায়, কারণ এই সময় এখানে আসার কারো কথা নেই। আবার একটু পর নক করে কেউ। কায়রা উঠে গিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে কে, কিন্তু কোনো রেসপন্স নেই বাইরে থেকে। হঠাৎ দরজা ফুটো হওয়ার আওয়াজ হলো, আর কায়রা নামক মেয়েটি মাটিতে পড়ে গেল। সবাই অনেক ঘাবড়ে গেল। কায়রার মাথা ফুটো হয়ে গুলি চলে গেছে। এমন সময় দরজা ভেঙে পড়ে গেল রুমের ভিতরে। রুমের বাইরে দাঁড়িয়ে আছে দেশের সিক্রেট এজেন্সির সেরা দুইজন এজেন্ট, এজেন্ট রাজ এবং এজেন্ট রাকিব। তাদের হাতে সাইলেন্সার যুক্ত রিভলভার। তাদের শক্তিশালী লাঠির ফলে জং ধরা দরজা ভেঙে পড়ে যায়। রুমের ভিতরে থাকা বাকি 9 জন তাদের অস্ত্র হাতে নেওয়ার আগেই রুমের ভিতরে গুলি বর্ষণ শুরু হয়। 5 জনের বুকের বাম পাশে গুলি লাগে, আর 3 জনের কপাল বরাবর গুলি লাগে। অবশিষ্ট একজনের হাঁটুতে গুলি মারি। এই একজনকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের, কারণ এর কাছেই আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পাবো। আমি আর রাকিব সেই আহত মধ্যবয়স্ক লোকটিকে আমাদের সাথে করে নিয়ে যাই। রুম থেকে যাওয়ার আগে রুমে থাকা যাবতীয় সব জিনিস নিজেদের সাথে নিয়ে যাই। আমাদের হোটেল থেকে বের হওয়ার পর হোটেলের ব্লাস্ট হয়ে যায়। আমি একটা গ্রেনেড ছুঁড়ে মারি, কারণ এদের ব্যাপারে দেশের সাধারণ মানুষদের জানানো যাবে না। আসলে কফি শপে রাকিব যখন কায়রা নামক মেয়েটিকে নিচে পড়ার হাত থেকে বাঁচায়, তখন রাকিব মেয়েটির কোমর ধরে জড়িয়েছিল।
তখন রাকিবের হাতে কিছু ঠেকে। রাকিব প্রথমে পাত্তা না দিলেও কফি শপের বাইরে আসতেই রাকিব বুঝে যায় মেয়েটির কোমরে রিভলভার ছিল। আর এই পুরান ঢাকায় ফরেনারদের কাছে রিভলভার থাকা মানে সে জঙ্গিবাদী বাহিনীর সদস্য। তারপর আমি আর রাকিব কায়রার পিছু যাই। তার গতিবিধি সন্দেহজনক লাগায় তার পিছু পিছু হোটেলে যাই। তারপর আমাদের হাইটেক এক্সের ক্যামেরার মাধ্যমে জানতে পারি ভিতরে মোট 10 জন রয়েছে, যার মধ্যে শুধু কায়রাই মেয়ে। তারপর হাইটেক স্পিকারের মাধ্যমে তাদের কথাবার্তা শুনতে পাই। পরবর্তীতে আমাদের যা করতে হবে তাই করি। মানুষরূপী শয়তানদের এই দুনিয়ার বুক থেকে উপরে ফেলি। হেডকোয়ার্টারের টর্চার সেলে বসে আছে সেই মধ্যবয়স্ক লোকটি, তার হাঁটুতে ব্যান্ডেজ করা। আমি, রাকিব ও জেনারেল তার সামনে দাঁড়িয়ে আছি। আমরা যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর চাই। তুই কে? তোর সাথীদের নেক্সট টার্গেট কি? তোদের সাথে আর কে কে আছে? তোদের বস কে? লোকটি কিছু না বলে মুচকে হাসে। আমি রেগে গিয়ে লোকটির মাথা বরাবর বন্দুক তাক করি। বলবি নাকি তোর সাথীদের মতো তুইও মরবি? রাজ, শান্ত হ। একে মারা যাবে না। এর থেকে অনেক কিছু জানার বাকি আছে আমাদের। রাকিব আমাকে নিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ভিতরে গিয়ে দেখি সেই লোকটার মরদেহ পড়ে আছে চেয়ারে। তার মানে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন ও জেনারেল। জেনারেলের হাতে রয়েছে একটা বন্দুক। স্যার, এ কি করলেন? এই লোকটিকে কেন মারলেন? জেনারেল কিছু বলবে তার আগে ক্যাপ্টেন তাকে থামিয়ে বলল, এর কাছে কোনো খবর নেই, আর সেখান থেকে যা যা পাওয়া গেছে সব আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তাদের বস বলতে কেউ নেই, তারাই নিজেদের বস। তোমরা এই পুরো টিমকে মেরে অনেক ভালো কাজ করেছো। আই অ্যাম প্রাউড অফ ইউ বয়েস। এখন তোমরা যাও। আমি আর রাকিব নিজেদের কেবিনে গেলাম। ক্যাপ্টেনের কথা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে। জেনারেল কিছু বলতে চেয়েছিল কিন্তু ক্যাপ্টেন তাকে কিছু বলতে দেয়নি। আর কিছু বলবো তার আগেই ক্যাপ্টেন আমাদের কেবিনে এসে আমাদের দুইজনকে আলাদা 2 মিশনে পাঠিয়ে দিল। এই প্রথম আমরা 2 জন আলাদা কোনো মিশনে যাই। সেই দিনে আমাদের শেষ দেখা ছিল। আমাদের আর দেখা হয়নি। মিশন শেষ করে যখন ফিরি তখন জানতে পারি রাকিব সেই মিশন থেকে আর ফিরেনি। তার বাসায় গিয়ে জানতে পারি রাকিবের পুরো পরিবার এক অগ্নিকাণ্ডে মারা যায়। আমিও প্রথম শকড হলে পরে নিজেকে সান্ত্বনা দিই। কিছুদিন বাসায় থাকি। তারপর ডক্টর আসিফের কেসের জন্য আমেরিকাতে চলে যাই। অতীতের ঘটনা মনে করছি, হঠাৎ আমার ভাবনায় ছেদ ঘটালো। জেনারেলের কল আসায় তিনি দ্রুত আমাকে ডেকে পাঠিয়েছেন তার রুমে। আমি জেনারেলের চেম্বারে যাই। সেখানে ক্যাপ্টেনকে দেখতে পাইনি। তার সামনের চেয়ারে বসি। রাজ, তুমি ঠিকই বলেছ। আমরা তোমার থেকে কিছু কথা লুকিয়েছি, কিন্তু আমরাও অনেক কিছু জানি না, যা তোমাকে খুঁজে বের করতে হবে। সেই পুরান ঢাকার জঙ্গিবাদদের কথা মনে আছে তোমার? সেই মিশন তখনও শেষ হয়নি, আর এখনো শেষ হয়নি। আমার তো এটাও সন্দেহ ডক্টর আসিফও সেই কেসের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। স্যার, আপনি কি বলছেন এসব? ডক্টর আসিফের কেস তো শেষ, তাহলে সেই জঙ্গিবাদের সাথে তার কি সম্পর্ক থাকতে পারে? আর আপনি বা আমার থেকে কি লুকিয়েছেন? আমি তোমার থেকে যে কথা লুকিয়েছি তা হলো, জেনারেল কিছু বলবে তার আগেই ক্যাপ্টেন তাকে থামিয়ে বলল। জেনারেল কিছু বলবে তার আগেই চেম্বারে ক্যাপ্টেন চলে এলো। ক্যাপ্টেন চলে আসায় জেনারেল থেমে যায়। এইমাত্র খবর এসেছে ডিফেন্স মিনিস্টারের পিএ খুন হয়েছে। তার লাশের পাশে ছিল একটা রাজা বাদশাদের মুকুটের মুখোশ। আমি ক্যাপ্টেনের কথা শুনে আশ্চর্য না হয়ে পারলাম না। তার মানে রাকিবের প্রথম টার্গেট ডিফেন্স মিনিস্টারের পিএ ছিল। তুমি কিভাবে বুঝলে এই খুন রাকিব করেছে? স্যার, ভুলে যাবেন না, রাকিব এখন বাদশাদা মাফিয়া কিং। আর সে যেসব খুন করে সেসব ব্যক্তির লাশের পাশে একটা করে মুকুটের মুখোশ রেখে যায়। আমার কথা শুনে জেনারেল কিছু ভাবতে থাকে। তারপর তিনি কিছু একটা ভেবে আমাকে বলে, আজকে থেকে তুই রাকিবের কেস হ্যান্ডেল করবি, আর কোনো মৃত্যু যাতে না হয় সেই বিষয়টাও তোমাকে দেখতে হবে। কিন্তু জেনারেল, রাজ কি একা পারবে? আমার মানে আরো কিছু এজেন্ট নিয়োগ করা উচিত রাজের সাথে। না ক্যাপ্টেন, রাজের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। সে একাই রাকিবকে আটকাতে পারবে। আমি ঠিক বলছি না রাজ? ইয়েস স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব রাকিবকে আটকানোর জন্য। আমি নিজের কেবিনে চলে গেলাম। একটু হলেও খুশি হলাম, কারণ অফিসিয়ালি আমি কেসটা হ্যান্ডেল করতে পারবো। তবে আক্ষেপ রয়ে গেল, কারণ জেনারেল স্যারের মুখ থেকে সত্যি কথাটা শুনতে পারলাম না।
আমি বাসায় চলে যাই। যাত্রাপথে শাকিলকে সব জানিয়ে দিই। শাকিলও আমাকে সাহায্য করবে জানায়। আমি বাসায় চলে গেলাম। বাসায় বলতে একটা বাড়ি ভাড়া নিয়েছি, কারণ আমি আমার আসল বাসায় গেলে সেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে। আমি আমার নতুন কেনা বাইকে করে বাসার সামনে আসলাম। আমি বাসাতে একটু জঙ্গলের ভিতরে নিয়েছি, যাতে আমার কাজ করার সময় কেউ আমাকে ডিস্টার্ব করতে না পারে। আমি দরজার কাছে যেতেই আমার খটকা লাগে। দরজার সামনে জুতোর ছাপ। এই জায়গায় সাধারণত অনেক ধুলাবালি জমে থাকে, তাই জুতোর ছাপ স্পষ্টভাবে ফুটে রয়েছে। এইটা যে আমার পায়ের ছাপ না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি দরজার লকে চাবি ঢুকাই। ধীরে ধীরে চাবি ঘোরাই। খসখস করছে, তার মানে লকের সাথে কেউ জোর জবরদস্তি করেছে। আমি ধীরে ধীরে দরজা খুলি। আগে ভালো করে দেখে নিলাম দরজার সাথে কোনো তার বা ইলেকট্রনিক কিছু আছে কিনা। পুরোপুরি শিওর হয়ে ভিতরে যাই। কোমর থেকে 9mm এর বন্দুকটা বের করে হাতে নিলাম। আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করছি। আমার চোখ গিয়ে আটকায় টেবিলের উপর ফুলদানিতে। তার মানে কেউ আমার বাসা থেকে বের হওয়ার পর এটা রেখেছে। আমি ভালো করে শুনতেই আমার কানে ঘড়ির টিকটিক আওয়াজ আসে। আমি দ্রুত ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ফুলদানির ভিতরে ঢেলে দিই। টিকটিক আওয়াজ বন্ধ হয়ে যায়। ফুলদানির ভিতরে হাত দিতেই কিছু একটা হাতে ঠেকে। আমি হাত বের করে দেখি একটা টাইম বোম, যার টাইমিং শেষ হবে আর 1 মিনিট পর। কিন্তু আমার পানি ঢেলে দেওয়াতে বোম নিশ্চিত হয়ে গেছে। তার মানে আমার হেডকোয়ার্টার থেকে বের হওয়ার সময় অনুযায়ী টাইম সেট করা হয়। এর মানে আমার আসল পরিচয় জানে কেউ, আর সে আমার টাইম টু টাইম হিসাব জানে। আমি বাসা থেকে বের হয়ে যাই। বাইক নিয়ে চলে যাই এক অজানা গন্তব্যে। আমি জঙ্গল থেকে বের হতে আমার কানে একটা বিকট শব্দ আসে। সেই শব্দটা বোম ব্লাস্ট হওয়ার। আমি টাইম বোমের নতুন তার সংযোগ করে আবার সক্রিয় করে তুলি। যে কেউ এই প্ল্যানটা করেছে সে এখন মনে করবে আমি মৃত। পরের দিন সকালে হেডকোয়ার্টারে না গিয়ে শাকিলকে ফোন দিয়ে বলে দিই রাকিবের ফাইলটা নিয়ে আসতে। ফাইলটা আমার টেবিলে আছে। আমি শিওর রাকিবের মাফিয়া কিং হওয়ার পিছনে এবং ডিফেন্স মিনিস্টারের পিয়ের মধ্যে কোনো না কোনো মিল আছে। তাছাড়া রাকিবের লাস্ট মিশন ব্যাপারেও আমাকে জানতে হবে, কারণ রাকিব সেই মিশনে গিয়ে আর ফিরে আসেনি। তাই আমি শাকিলকে দিয়ে ফাইল নিয়ে আসি। আমি শাকিলকে জানিয়ে দিই যে সে যেন আমার ব্যাপারে কাউকে কোনো কিছু না বলে। আমি রাহুলের বাসায় যাই। রাহুলের বাবা মা গ্রামে থাকায় আমারও সুবিধা হলো। আমি রাহুলকে বললাম যে আমার অফিসের কাজের জন্য তার বাসায় উঠেছি। রাহুলকে সত্যি কথা বলতে পারলাম না, কিন্তু পরবর্তীতে রাহুলেরও লাইফ রিস্ক হতে পারে, তাই আর বলিনি। মধ্যরাত পর্যন্ত রাকিবের লাস্ট মিশনের ফাইলটা পড়লাম। ফাইল পড়তে পড়তে আমি বিরক্ত হয়ে গেছি। এটা কোনো মিশন হলো? একজন সিক্রেট এজেন্টকে কখনো এইরকম মিশন দেওয়া হয় না। এটা সাধারণ মিশন যা পুলিশেরাই সলভ করতে পারে। আমার একটা বিষয় খটকা লাগে, রাকিবের এই মিশনের সাথে আমাকে যে মিশন দেয়া হয় সেটাও সাধারণ মিশন ছিল। আমার এবং রাকিবের কখনোই সেই জঙ্গিবাদ মিশনের পর এইরকম সাধারণ মিশন দিবে না এজেন্সি। কিন্তু আমাদের এই মিশন তো ক্যাপ্টেন দিয়েছিল, আর আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করি। তাই অফিসিয়ালি ডকুমেন্ট আর পড়া হয়নি আমাদের। আমি কিছু একটা মিস করেছি। ওয়েট 1 মিনিট। আমাকে যে মিশন দেয়া হয়েছিল সেই মিশনে আমার উপর অ্যাটাক হয়। যারা আমার উপর অ্যাটাক করেছিল তাদের দেখে প্রফেশনালি মনে হয়েছিল, আর তাদের সাথে যে মিশনের কোনো সম্পর্ক ছিল না। তাহলে কি রাকিবের উপরেও কোনো হামলা করা হয়েছিল? আমাদের সেই মিশনে দেয়া হয়েছিল জঙ্গি হামলার পর। তার মানে আমাদের সেই কেস থেকে সরানোর জন্য আমাদের জন্য মিশন দেয়া হয়েছিল। আর জেনারেলের ভাষ্যমতে সেই জঙ্গি হামলার সাথে ডক্টর আসিফের কোনো না কোনো মিল রয়েছে। বাদশাদা ওরফে রাকিব ডক্টর আসিফের পিছনে পড়েছিল। তার মানে রাকিব জেনে গিয়েছিল সেই জঙ্গিবাদ হামলার সাথে ডক্টর আসিফের সাথে সম্পর্ক আছে। আমি দ্রুত চেক করতে থাকি যে ডিফেন্স মিনিস্টারের পিএর সাথে ডক্টর আসিফের কোনো সম্পর্ক আছে কিনা। তাদের দুইজনের কল লিস্ট, চ্যাট লিস্ট, ব্যাংক অ্যাকাউন্ট চেক করলাম। চেক করে যা দেখলাম আর বুঝলাম তাতে এই কেসে আরো বড় মাপের লোক যুক্ত আছে। এই কেসকে কন্টিনিউ করতে হলে আগে আমাকে রাকিবের মাফিয়া কিং হওয়ার পিছনে রহস্য উদ্ঘাটন করতে হবে। তাই আমি বেরিয়ে পড়লাম জেনারেল ফার্ম হাউসের দিকে, কারণ হয়তো একমাত্র সে আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার বাইক চলছে নির্জন রাস্তায়। একটু আগে বৃষ্টি হওয়ায় পুরো রাস্তা অন্ধকারে নিমজ্জিত রয়ে আছে, আর আশেপাশে কোনো মানুষও দেখতে পারছি না। জেনারেলের ফার্ম হাউসের পিছনে দিকটায় আমার বাইক থামালাম, কারণ সামনের দিকে গার্ড আছে। তারা আমাকে দেখে ফেললে আমার বেঁচে থাকার ঘটনা 5 কান হয়ে যাবে। আমি দেয়াল টপকিয়ে ফার্ম হাউসের সীমানায় প্রবেশ করলাম। পিছনের দিকটায় জেনারেল শখের বসে একটা বাগান বানিয়েছে।
আসলে গার্ডেনিয়ার জেনারেলের এক প্রকার শখ। আমি নিস্তব্ধতায় বজায় রেখে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ফার্ম হাউসটায়। দোতলার জেনারেলের বেডরুম। আমি আর রাকিব বহুবার এই জায়গায় এসেছি, তাই এই জায়গার সব জায়গা আমাদের চেনা। আমি পাইপ বেয়ে উঠে পড়লাম দোতলায়। বারান্দায় ওঠার পর দেখি বারান্দার দরজা লক করা। জানালা দিয়ে দেখতে পেলাম জেনারেল শান্তিতে ঘুমাচ্ছে। আমার আর দেরি করা উচিত হবে না। আমি পকেট থেকে পকেট নাইফ বের করে দরজার লক ভেঙে ফেললাম। তারপর দরজায় ধাক্কা দিতে তা কচকচ করে খুলে গেল। দরজা খোলার শব্দে জেনারেলের ঘুম ভেঙে গেল। জেনারেল বিছানা থেকে বসে আমার দিকে তাকালো। তার চোখে ঘুম আর রুমটা অন্ধকার থাকায় আমাকে চিনতে পারছে না। টেবিল লাইট চালু করতে সে ভয়ে আটকে ওঠে। রাজ, তুমি বেঁচে আছো? কিন্তু কি করে? তোমার গেস্ট হাউস তো ব্লাস্ট হয়ে গেছে, আমি শুনেছি। আমি গিয়ে জেনারেলের সামনে বিছানায় বসলাম। আগে বসুন। আমার গেস্ট হাউসের কথা আপনি আর ক্যাপ্টেন ছাড়া কেউ জানতো না, তাহলে আমার উপর কে হামলা করেছে? আমি কিভাবে জানবো? আজকে সকালে খবর আসে তুমি যেই জায়গাতে থাকতে সেই জায়গাটা ব্লাস্ট হয়ে গেছে। ভেবেছিলাম আগামীকালেই তোমার পরিবারকে জানিয়ে দেব, তোমার মৃত্যুর কথা জানিয়ে দেব, কিন্তু তুমি তো দিব্যি বেঁচে আছো। কিন্তু কিভাবে? আমার কথা না বাদ থাক এখন। আপনি আগে বলুন গতকাল আমাকে কি বলতে চেয়েছিলেন। আপনি আমাকে সত্যি কথা না বললে আমি কেস ইনভেস্টিগেশন করতে পারবো না। আমার কথা শুনে জেনারেল টেবিলে থাকা এক গ্লাস পানি খেয়ে ফেলে। তারপর আমাকে উদ্দেশ্য করে বলা শুরু করে, তোমার সেদিনের কথা মনে আছে যেদিন তুমি আর রাকিব একজন জঙ্গি বাহিনীকে ধরে নিয়ে এসেছিলে? আমরা তাকে টর্চার রুমে বসিয়ে রেখেছিলাম। সে যখন তার মুখ খোলে না তখন তোমার মাথা গরম হয়ে যায় আর রাকিব তোমাকে বাইরে নিয়ে যায়। তারপর কি হয়েছিল তা তোমার অজানা। তোমরা যাওয়ার পর আমি সেই জঙ্গির উপর অনেক অত্যাচার করি, কিন্তু সে মুখ খুলতে নারাজ। আমারও মাথা গরম হয়ে যায়। তখন হঠাৎ করে টর্চার রুমে ক্যাপ্টেন এসে পড়ে। সেও আমার সাথে তাল মিলিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে। যখন সে মুখ খোলে না তখন ক্যাপ্টেন রেগে তাকে ঘুষি মারে কয়েকটা। হঠাৎ সেই জঙ্গি ক্যাপ্টেনের কোমর থেকে বন্দুক নিয়ে আমাদের দিকে তাক করে। আমার হাতে কোনো বন্দুক ছিল না। আমরা হাত উঁচু করে পিছনের দিকে যাই, কিন্তু হঠাৎ করে ক্যাপ্টেন আমার হাতে একটা বন্দুক দেয়, যা আমি হাতে পাওয়া মাত্রই সেই জঙ্গিকে শুট করি। আমি কত বড় ভুল করেছিলাম তা পরে বুঝতে পারি। ক্যাপ্টেন আমাকে শান্ত থাকতে বলে। তখন তোমরা দুজন এসে পড়ো। ক্যাপ্টেন তোমাদের মিথ্যে কথা বলে পাঠিয়ে দেয়। আমি তখন শক থাকায় কিছু বলতে পারিনি। পরের দিন জানতে পারি কোমর দুজনেই একটা আনঅফিসিয়াল কেসের জন্য বাইরে চলে গেছে। তখন ক্যাপ্টেন নিজের টিম নিয়ে সেই জঙ্গি বাহিনী কেসের ইনভেস্টিগেশন করে, যার ফলাফল কিছুই আসে না। কয়েক মাস পর তুমি ফিরে আসার আগে আমাদের সাথে রাকিবের যোগাযোগ হয়। রাকিব তখন কিসের একটা বিপদের কথা বলছিল। সে বলেছিল বাংলাদেশের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে। তারপর আর রাকিবের কোনো খবর পাইনি। কিছুদিন পর জানতে পারি রাকিবের পরিবারের মৃত্যু হয়ে গেছে এক অগ্নিকাণ্ডে। তারপর তুমি ফিরে আসায় তোমাকে আর বিরক্ত করতে চাইনি, কারণ তুমিও তোমার বন্ধুর জন্য অনেক হতাশা ছিলে। ডক্টর আসিফের কেস আমি তোমাকে রিকমেন্ড করেছিলাম, কারণ আমি জানতে পারি সেই জঙ্গি বাহিনী কেসের সাথে ডক্টর আসিফের বানানো মিসাইলের কোনো না কোনো সম্পর্ক আছে। ক্যাপ্টেন তোমাকে জানাতে মানা করে, তাই আমি আর বলিনি। তুমি ডক্টর আসিফকে মিসাইল ব্লাস্ট করার থেকে তো আটকিয়েছো, কিন্তু বাংলাদেশের উপর থেকে বিপদ এখনো কাটেনি, যা তোমাকে কাটাতে হবে। এক নাগারে জেনারেল কথাগুলো বলল। আমিও মন দিয়ে শুনলাম তার কথা। 1 মিনিট, আনঅফিসিয়ালি কেস মানে কি? ক্যাপ্টেন তো আমাদের অফিসিয়াল কেসের জন্য পাঠিয়েছিল। স্যার, কিন্তু ক্যাপ্টেন তো আমাদের অফিসিয়াল কেস ইনভেস্টিগেশন করার জন্য পাঠিয়েছিল। আমাদের এজেন্সি কখনো আনঅফিসিয়ালি মিশনের জন্য এজেন্ট নিয়োগ করে আমি জানি না তো। তা কিভাবে হয়? ক্যাপ্টেন আমাকে জানায় তোমরা দুজন দেশের সাথে আনঅফিসিয়াল মিশনে গেছো, তাই আমি আর কিছু বলিনি। কিন্তু তুমি এখন বলছো যে তোমরা অফিসিয়াল মিশনে গিয়েছো। তোমাদের কাছে গভর্নমেন্ট ডকুমেন্ট ছিল? স্যার, আপনি ভালো করে জানেন আমরা আপনাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি, তাই আর ডকুমেন্ট চাইনি ক্যাপ্টেনের কাছে। তবে আমি এখানে আসার আগে রাকিবের মিশনের ফাইল চেক করেছি।
আমাদেরকে তখন এমন মিশন দেওয়া হয়েছিল যা পুলিশ কেসের মতো সাধারণ কেস ছিল, কিন্তু আমার উপর অ্যাটাক হয় যা প্রফেশনাল অ্যাটাক ছিল। আমার মনে হয় রাকিবের উপরও হামলা হয়েছিল। আর আমি একটা গুরুত্বপূর্ণ কথা জানতে পারি, ডক্টর আসিফ আর ডিফেন্স মিনিস্টারের কল লিস্ট, চ্যাট লিস্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্ট অ্যানালাইসিস করে। কি সেই ইনফরমেশন? ডক্টর আসিফা জেনারেলের ব্যাংক অ্যাকাউন্টে গত 1 বছরে প্রায় 500 কোটি টাকা এসেছে। বিশেষ করে সেই জঙ্গিবাদী হামলার সময় অনেক টাকা এসেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আরও একটা কথা জানতে পারি, তাদের কল লিস্ট চেক করে তাদের প্রায়ই কথা হতো, আর সম্ভবত তাদের আরও বেআইনি ব্যাংক অ্যাকাউন্ট, সিম, অনলাইন অ্যাকাউন্ট আছে। ও মাই গড, তার মানে এটা অনেক বড় চক্রান্ত। আমাদের এই চক্রান্তের মাস্টার মাইন্ডকে বের করতে হবে দ্রুত, আর ক্যাপ্টেনকে আগামীকাল জবাবদিহি করতে হবে। তোমাদের কেন কেস থেকে সরানোর জন্য ফালতু কেসে পাঠিয়েছিল? না স্যার, আপনি তা করবেন না, তাহলে ক্যাপ্টেন আরো সতর্ক হয়ে যাবে। আর একটা কথা, আমার বেঁচে থাকার কথা এখন কাউকে জানানোর দরকার নেই, আর আমার পরিবারকে কোনো আপডেট দেওয়ার দরকার নেই। ক্যাপ্টেনের ব্যাপারটা আমি দেখে নেব। এখন শুধু আমাকে জানতে হবে রাকিবের সাথে কি হয়েছিল আর এই দেশের উপর কি বিপদ আছে। তুমি নিশ্চিন্তে কেস ইনভেস্টিগেশন করতে থাকো। আমার কাছ থেকে সব ধরনের আনঅফিশিয়াল সাপোর্ট পাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি আবার পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। তারপর আবার দেয়াল টপকে বাইরে চলে আসলাম। বাইকের সামনে দাঁড়িয়ে আছি, ভাবছি রাহুলের বাসায় যাব। ঠিক আছে, কিন্তু আমি কেসে যেখানে ছিলাম প্রথমে এখনো ঠিক সেই জায়গায় আছি। এখন যদি ক্যাপ্টেনকে গিয়ে ধরি তাহলে কোনো লাভ হবে না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার এই কেসটা ইনভেস্টিগেশন করতে হলে আমাকে প্রথমে রাকিবের মাফিয়া কিং হওয়ার পিছনের রহস্যটা জানতে হবে, আর তাই আমাকে রাকিবের সাথে দেখা করতে হবে। কিন্তু রাকিবকে এখন কোথায় পাবো এইসব ভাবছি, এমন সময় মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা আছে, আমার সাথে দেখা করতে চাস? এই মেসেজ কে করেছে জানি না। কিছু একটা লিখতে যাব, তখন হঠাৎ করে কেউ একজন আমার হাত থেকে মোবাইল ছুঁড়ে মেরে পালিয়ে যেতে থাকে। ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝলাম না। লোকটা একটা বাইকে উঠে পালিয়ে যেতে থাকে। আমিও আমার বাইক নিয়ে তার পিছু করি। আমার সামনে থাকা বাইক তার সর্বোচ্চ গতিতে ছুটছে, আমার বাইকও ফুল স্পিডে চলছে। এমন মনে হচ্ছে যেন আমার বাতাসের সাথে রেস করছি। নির্জন রাস্তা দিয়ে ছুটছে দুটো বাইক, একটা বাইক আরেকটা বাইকের পিছনে ছুটছে। আমি মোবাইলের জন্য এত কষ্ট করছি না। আমার মোবাইলে অনেক ডকুমেন্ট আছে যা আমার লাগবে। আমার সামনে থাকা বাইক একটা ব্রিজ পার করে জঙ্গলের রাস্তায় ঢুকে যায়। আমি এর পিছু পিছু জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ি আমার বাইক নিয়ে। জঙ্গলের আশপাশটা ঘন ঝোপঝাড়ে পড়া, আর এখানে অন্ধকারের পরিমাণটা অনেক বেশি। হঠাৎ আমার সামনে থাকা বাইকটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। আমার বাইকও ছুটছে তার আপন গতিতে। আমার সামনে থাকা বাইকটা থেমে যায়। সেই লোক বাইক থেকে নেমে জঙ্গলের ভিতরে দৌড় দিল। জঙ্গলের ভিতরে বাইক যাবে না বুঝে আমিও বাইক থামিয়ে সেই লোকের পিছনে দৌড় লাগালাম। লোকটা একটা কাঠের তৈরি ঘরের ভিতরে ঢুকে গেল। এই গভীর জঙ্গলে এইরকম ঘর থাকার কথা না। আমিও ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার পর দেখি ঘরের ভিতরে অনেক লোক আছে। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই লোক যে আমার মোবাইল নিয়ে পালিয়েছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আক্রমণাত্মক ভাবে দাঁড়ালাম। যেই আমি ঝাঁপিয়ে পড়বো তাদের উপর, তখন একটা অতি পরিচিত কণ্ঠ আমার কানে ভেসে আসলো। সব লোক এক সাইডে সরে গেল। তাদের পেছন থেকে বেরিয়ে আসলো রাকিব ওরফে বাদশাদা মাফিয়া কিং। তার মানে এটা একটা ট্রাপ ছিল আমাকে এখানে আনার জন্য। আমাকে এখানে আনার মানে কি রাকিব? কেন, তুই তো আমার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই আমি তোকে আমার কাছে নিয়ে আসলাম। তুই কিভাবে জানলি যে আমি তোকে খুঁজছি? আমি মাফিয়া কিং এমনি হইনি। আমার লোক তোর সব খবর আমাকে দিত। তোর বুদ্ধিমত্তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমি তোকে এখানে নিয়ে না আসলেও তুই আমাকে কোনো না কোনোভাবে খুঁজে পেতি, কিন্তু আমার আর তোর উভয়ের কাছে এত সময় নেই। এই দেশের যে বিপদ আছে সেই বিপদকে আমি অথবা তুই কেউ একা আটকাতে পারবো না। আমাদের আগের মতো একসাথে মিশনে নামতে হবে। সে কখন থেকে শুধু বিপদ আর বিপদ শুনছি, কিন্তু কি সেই বিপদ আর তুই মাফিয়া কিং বা কি করে হলি তাও আমি জানি না। জেনারেল আমাকে অনেক তথ্য দিয়েছে, কিন্তু তার থেকে তোর মাফিয়া কিং হওয়ার পিছনে রহস্য জানতে পারিনি। বাদ বাকি রইল ক্যাপ্টেন, সে আমাকে এড়িয়ে চলে। তাকে কি রকম সন্দেহজনক মনে হচ্ছে আমার।
আর আমার গেস্ট হাউসে অ্যাটাক যে করেছে সে আমার ব্যাপারে অনেক ভালো করে জানে। তোর আর ডিফেন্স মিনিস্টারের মধ্যে কি কানেকশন আছে? আমার মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর একমাত্র তুই আমাকে দিতে পারবি। আমি জানি তোর মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর তুই খুঁজছিস, কিন্তু আমার মনেও অনেক প্রশ্ন আছে যার উত্তর না পেলে আমিও তোকে কিছু বলতে পারবো না। আমাকে আগে শিওর হতে হবে, তাই আমি তোকে যা যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে আগে। তোর আবার কি প্রশ্ন আছে? তুই জেনারেলের থেকে যা যা জেনেছিস সব আমাকে বল। এই কেসের ব্যাপারে তোর কাছে কি কি ইনফরমেশন আছে সব আমাকে বল। আমি দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম, তারপর রাকিবকে সব বলে দিলাম যা এ পর্যন্ত আমি জেনেছি। রাকিব সব ঘটনা শুনে তার পিছু পিছু আমাকে আসতে বলল। আমিও রাকিবের পিছু পিছু যেতে থাকি। রাকিব আমাকে একটা আন্ডারগ্রাউন্ডের রুমে নিয়ে যায়। পুরো আন্ডারগ্রাউন্ড রুমটা আধুনিকতার ছোঁয়ায় ভরা। সব ধরনের কম্পিউটার, অস্ত্র, ইলেকট্রনিক জিনিস রয়েছে। আমি একটা দেয়ালের দিকে তাকাতেই অবাক হয়ে যাই, কারণ পুরো দেয়াল জুড়ে আমার জেনারেল, ক্যাপ্টেন, ডিফেন্স মিনিস্টার ও তার পিএ ডক্টর আসিফ এবং দেশের বড় বড় অফিসার ও পলিটিশিয়ানদের বিভিন্ন পিক রয়েছে। এইসব কি রাকিব? আমি সবার উপরে নজর রাখছিলাম, যাদের উপর আমার সন্দেহ তাদেরকে আমি নিশানায় রেখেছি। তার মানে আমার উপরও তোর সন্দেহ? না, তোর মাধ্যমে আমি সবার কাছে পৌঁছেছি। আমি এই দেশকে বিপদমুক্ত করতে চাই। আবার সেই বিপদ? বিপদটা কি? এখনই আমাকে সব বলবি? তুই কিভাবে মাফিয়া কিং হলি, আর তোর সেই মিশনে যাওয়ার পর তোর পরিবার অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়া যায়? আমার পরিবারের মৃত্যু অগ্নিকাণ্ডে হয়নি, আমার পরিবারের খুন করা হয়েছে। আমাকে আর কিছু বলতে না দিয়ে রাকিব চিৎকার করে কথাটি বলল। আমি রাকিবের কথা শুনে অবাক তো হয়েছি, সাথে দুঃখও পেয়েছি, কারণ রাকিবের আম্মু আব্বু আমাকেও তাদের সন্তানের মতো দেখতো। কি কি বলছিস তুই? তাদের খুন হয়েছে মানে? আমার গলা থেকে কথা বের হচ্ছে না। আমাদের কাছে বেশি সময় নেই, তাই তোর সবকিছু এখনই জানা দরকার। আমার আশেপাশে যাদের দেখছিস এই পর্যন্ত, এরা সবাই বিভিন্ন দেশের সিক্রেট এজেন্ট। এরাও আমাদের মতো নিজেদের দেশের জন্য নিজেদের জীবন ত্যাগ করতে পারে। আমি রাকিবের এই কথা শুনে অবাকের শীর্ষে পৌঁছে গেলাম। রাকিব, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, তুই প্লিজ আমাকে সব খুলে বল। তাহলে তোকে প্রথম থেকেই বলি। ফ্ল্যাশব্যাক। এখন রাকিবের দিক থেকে গল্প শুরু হবে। 1 বছর পূর্বে সেদিন ক্যাপ্টেন আমাদের নতুন মিশন দিয়েছিল, তোর মনে আছে? সেই দিনের পর থেকে আমাদের আর কখনো দেখা হয়নি। আমাকে একটা খুনের কেস দেওয়া হয়েছিল। কেসের ফাইল দেখে আমি অবাক হয়েছিলাম, কারণ এইরকম কমন কেস কোনো সিক্রেট এজেন্টকে দেওয়া হয় না। কিন্তু ক্যাপ্টেনকে আমরা চোখ বুজে বিশ্বাস করতাম, তাই আমি মিশনের জন্য বেরিয়ে পড়ি। আমি মিশনে যাওয়ার আগে তোর সাথে দেখা করতে গেলে ক্যাপ্টেন আমাকে জানায় তুই আগে মিশনের জন্য বের হয়ে গেছিস। আমাকে কেন জানি মনে হচ্ছিল কোথাও কোনো গন্ডগোল রয়েছে। আমার বরাবর মনে হচ্ছিল সেই জঙ্গি হামলার ধামাচাপা দেওয়া হচ্ছে, কিন্তু আমার সন্দেহ তেমন প্রখর ছিল না। তাই আমি বেরিয়ে পড়ি মিশনের উদ্দেশ্যে। আমার সাথে মিশনে পুলিশ অফিসার ছিল। মিশনে 1 মাস কেস স্টাডি করার পর বুঝতে পারি আমাকে এই মিশনে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। পুলিশ অফিসারগুলো আমাকে ঘোরাচ্ছিল, তাই আমি কাউকে না জানিয়ে মিশন অর্ধেক রেখে আমি চলে আসি আমার এক পুলিশ বন্ধুর কাছে। তাই বিষয়টা জানানোর পর সে আমাকে জানায় এমন কোনো খুন হয়নি, আর আমার সাথে যেসব পুলিশ অফিসিয়ালি ছিল তাদের কোনো ডকুমেন্ট নেই পুলিশ হেডকোয়ার্টারে। আমার মাথায় প্রচন্ড রাগ উঠেছে। আমি দ্রুত সেই পুলিশ অফিসারদের কাছে যাই, কিন্তু তারা হঠাৎ করে আমার উপর ফায়ারিং শুরু করে। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে আসি। তারপর রাতের বেলা যখন আমি তাদের পিছু নেই, তখন তাদের সাথে একজন লোকের কথা বলতে দেখি। লোকটা সেই ভুয়া অফিসারদের টাকা দিচ্ছিল। আমি দূরে থাকায় তাদের কথা শুনতে পাইনি। আমি ভুয়া অফিসার রেখে সেই লোকের পিছু নেই। লোকটা একটা নির্জন রাস্তায় এসে কাউকে ফোন দিল। আমি দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকায় লোকটি কথা শুনতে পেলাম। স্যার, গুন্ডারা রাকিবকে মেরে ফেলেছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। জঙ্গি হামলার ব্যাপারে কেউ জানতে পারবে না। আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এই কথা বলে লোকটা হাসতে হাসতে ফোন কেটে দিল, কিন্তু লোকটা হাসি দীর্ঘ সময় থাকলো না। লোকটার বাঁকা হাসি নিমেষে তার মুখ থেকে গায়েব হয়ে গেল যখন সে তার সামনে আমাকে দেখতে পায়। তুই কার সাথে কথা বলছিলি? বাংলাদেশের উপর কি বিপদ রয়েছে? জঙ্গিবাদ হামলার সাথে আর কে কে জড়িত আছে? সব প্রশ্নের উত্তর না দিলে তোকে এখানে পুঁতে ফেলবো।
লোকটা আমার কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। লোকটা আমার পিছনের দিকে ইশারা করে। আমি পিছনের দিকে তাকাতেই লোকটা দৌড় শুরু করে। আমিও কম কিসের, লোকটার পিছু পিছু আমিও ছুটা শুরু করি। লোকটি লাফ দিয়ে ফ্লাইওভার ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। লোকটার প্রাণের মায়া ছিল না। এর দুটো মানেই থাকতে পারে, হয়তো লোকটা খুব সাহসী আর নিজের মালিকের প্রতি গাদ্দারি করতে নারাজ। এই কারণ না হলে আর একটা কারণ মানানসই হয়, সেটা হলো লোকটার ফ্যামিলি তার মালিকের কাছে জিম্মি আছে। আমি লোকটার কাছে যাই, সেখানে ভিড় জমে গেছে। লোকটার মোবাইল ফোন তার পকেটে পেলাম না, হয়তো দৌড়ানোর সময় কোথায় ফেলে দিয়েছে। আমি আমার ফোন দিয়ে দ্রুত হেডকোয়ার্টারে ফোন দেই। হেডকোয়ার্টার থেকে জেনারেল কল রিসিভ করে। হ্যালো স্যার, আমি রাকিব বলছি। আমার কথা ভালো করে শুনুন, দেশের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে। আর রাকিব, তুমি কিসের বিপদের কথা বলছো? আর তুমি এখন কোথায়? তুমি তো একটা আনঅফিসিয়ালি মিশনে গিয়েছিলে। আমি আনঅফিসিয়ালি মিশনে এসেছিলাম। কথাটা শুনে আমি বুঝে যাই আমাদের এজেন্সির ভিতর থেকে কেউ কল কাটি নাড়ছে। আমি কল কেটে দিয়ে নীরব একটা জায়গায় বসে ভাবতে থাকি, তার মানে আমাকে আর রাজকে সেই জঙ্গিবাদ কেস থেকে সরানোর জন্য একটা ফেক মিশন সৃষ্টি করে আমাদের মাইন্ড ডাইভার্ট করানো হয়। এর মানে রাজও বিপদে আছে। আমাকে দ্রুত হেডকোয়ার্টারে গিয়ে রাজের মিশন সম্পর্কে জানতে হবে, না হলে রাজের সাথে দেশও অনেক বড় বিপদে পড়তে পারে। কথাগুলো মনে মনে বললাম। মনে মনে কথাগুলো ভেবে আমি দ্রুত রওনা দিলাম হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে আমার মোবাইলে একটা ফোন আসে। আমার বাসার নাম্বার শো করছিল। মোবাইলে আমি কল রিসিভ করতে মোবাইলের ওই পাশ থেকে কান্না এবং চিৎকারের আওয়াজ আসছিল। আমি হ্যালো হ্যালো বললেও ওই পাশ থেকে শুধু কান্না আর চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ ফোনের অপর পাশ থেকে কারো আওয়াজ শুনতে পেলাম। তোর পরিবারকে যদি বাঁচাতে চাস তাহলে দ্রুত বাসায় ফিরে আয়। তুই কে আমি জানি না, কিন্তু ভালো করে শুনে নে। আমার পরিবারের কারো যদি কিছু হয় তাহলে তোর কি অবস্থা করব তুই স্বপ্নেও ভাবতে পারবি না। কোনো জবাব না এসে কল কেটে গেল। আমি দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মনে এক অজানা ভয় কাজ করতে থাকে। আমার বরাবর মনে হচ্ছিল আমি আর আম্মু আব্বুকে ছোট ভাইকে কখনো দেখতে পারবো না। আমাদের বাসার লোকেশন ছিল নির্জন জায়গায়। আমার দাদা অনেক আগে বিশাল জায়গা জুড়ে জমি কিনে রেখেছিল, সেখানে আমাদের বাড়ি বানানো হয়। আশেপাশে তেমন ঘর বাড়ি নেই। আমি বাসার কাছে আসতেই আমাদের বাড়িটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্টের ধামাকায় আমিও উড়ে ছিটকে পড়ি একটা ক্ষেতের আড়ালে। আমি সেখানে জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে একটা ক্লিনিকে পাই। আমার জ্ঞান ফেরার সময় নার্স ডক্টর ডেকে নিয়ে আসে। ডাক্তারের মাধ্যমে জানতে পারি তিনি আমাকে একটা ক্ষেতে ক্ষত বিক্ষত অবস্থায় খুঁজে পায় আর এখানে নিয়ে আসে। আমি আরো অবাক হই যখন জানতে পারি আমি এখানে 1 মাস ধরে আছি। আমি আমার পরিবারের খোঁজ নিয়ে জানতে পারি সবাই সেই ব্লাস্টে মারা যায়। আমি অনেক দুঃখ পাই সেদিন, কিন্তু সেই দিন আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি আমার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি নিজের মতো ইনভেস্টিগেশন করা শুরু করি। যারা আমার উপর হামলা করেছিল তারা আগে জেনে গেছিল আমি মারা গেছি, কিন্তু পরে আমার বেঁচে থাকার কথা তারা জানতে পারে। কিন্তু কিভাবে? আমি তো জেনারেলকে ফোন দিয়ে বলেছিলাম শুধু। তার মানে সে কি জড়িত এসবের বিষয়ে? সে আর ক্যাপ্টেন আমাদের জানিয়েছিল জঙ্গি হামলা কেসের সাথে আর কেউ জড়িত নেই। ক্যাপ্টেন আমাদের ফেক মিশনে পাঠিয়েছিল। তাহলে কি সে জড়িত এসবের সাথে? আমার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক করছিল, কিন্তু তার উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি বুঝে যাই আইন মেনে আমি কোনো কিছু করতে পারবো না, তাই আমি আইনের বিরুদ্ধে গিয়ে আইনের রক্ষা করতে থাকি। আমি সেসব মানুষদের খুঁজতে থাকি যারা দেশের জন্য নিজের জীবন দিতে পারে, অথচ তারাই আজ অবহেলিত। আমি নিজের একটা টিম গঠন করি, একটা ছদ্মনাম ব্যবহার করি। আমি একজন দ্য সিক্রেট এজেন্ট থেকে হয়ে যাই বাদশা দা মাফিয়া কিং। আমার নাম দেশ পেরিয়ে বিদেশে চলে যায়। ফ্ল্যাশব্যাক শেষ। এখন আবার আগের মতো রাজের দিক থেকে গল্প শুরু হবে। আমি সেই জঙ্গি হামলার কেস রিভেঞ্জ করে করে জানতে পারি ডক্টর আসিফের সাথে সেই জঙ্গি হামলার কানেকশন আছে। ডক্টর আসিফ তার ছদ্মনাম ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি আমার সব কারেকশন চালু করে ব্ল্যাক ডেভিল ওরফে ডক্টর আসিফকে খুঁজে বের করি, তারপর ষড়যন্ত্র বিফল করে দিই। কিন্তু এখনো দেশের উপর থেকে বিপদ কাটেনি। এখনো এইসবের পিছনে অনেকেই আছে যারা এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে। আর দেশে এতবার ষড়যন্ত্র হলো, কিন্তু দেশের ডিফেন্স মিনিস্ট্রি থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর মানে
মিনিস্ট্রি থেকেও অনেকেই জড়িত আছে, কিন্তু কারা জড়িত আছে আমি জানি না। তাই ডিফেন্স মিনিস্টারের পিএ কে ফলো করি, তাকে কিডন্যাপ করে জিজ্ঞাসাবাদ করায় অনেক কিছু জানতে পারি, পরবর্তীতে তাকে মেরে ফেলি। এখন তোর সাহায্যেই জানতে পারলাম ক্যাপ্টেন এসবের সাথে জড়িত থাকে। আমি এতক্ষণ রাকিবের সব কথা শুনছিলাম। রাকিবের সাথে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতাম না। রাকিব, তুই এত দুঃখ কষ্টের মধ্যে দিন কাটিয়েছিস আর আমি জানতেও পারলাম না। এখন এইসব ভাবার সময় নেই, আমাদের দ্রুত এইসবের ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে হবে। আমরা এখনো জানি না কি সেই নতুন বিপদ যা দেশের উপর কালো ছায়ার মতো ঘুরপাক খাচ্ছে। আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে। ক্যাপ্টেন যদি সত্যি এসবের সাথে জড়িত থাকে তাহলে তার এমন অবস্থা করব যে এই দেশের উপর থেকে হামলা করার আগে 10 বার ভাববে। কিছুদিন যাবৎ শহরে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে শহর জুড়ে, ঘন রাত, তার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই নীরবতা যেন আরো বিরাজমান হচ্ছে শহরের বুকে। রাস্তার বুক দিয়ে একটি লাল রঙের গাড়ি চলে গেল। গাড়িটি একটা জনমানবহীন রাস্তায় থেমে যায়। গাড়ি থেকে একজন হুডি পরা লোক নেমে আশেপাশে তাকালো। কাউকে দেখতে না পেয়ে সে একটা বাড়িতে ঢুকে পড়ে। কলিং বেল বাজানোর পর একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে দেয়। লোকটি হাসি মুখ নিয়ে ভিতরে ঢুকে। বাড়ির ভিতরটা বিলাসবহুল। লোকটা তার মাথা থেকে হুডি সরায়। এ তো ক্যাপ্টেন। আর তার সামনে থাকা মধ্যবয়স্ক লোকটি হলো ডিফেন্স মিনিস্টার আফজাল হোসেন। ক্যাপ্টেন, তোমাকে আর আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে এই 1 বছরে, কিন্তু তোমাদের এজেন্সির জন্য কোনো হামলা ঠিক করা হচ্ছে না। এর জন্য সিন্ডিকেট অনেকটাই বিরক্ত। তারা হুমকি দিয়েছে এবার যেন কোনো ভুল না হয়। স্যার, এবার কোনো ভুল হবে না, কারণ রাজাকে শেষ করে দিয়েছি। আর রাকিবকেও আমার লোকেরা হন্য হয়ে খুঁজছে, তাকে দেখা মাত্রই মেরে ফেলবে আমার ভাড়া করা প্রফেশনাল কিলাররা। আমাকে খোঁজার জন্য এত কষ্ট করার কি দরকার আছে? আমি নিজে এসে গেছি। ক্যাপ্টেন আর ডিফেন্স মিনিস্টার তাদের পিছনে তাকাতে দেখে রাকিব একটা চেয়ারে বসে আছে। তার হাতে রয়েছে তার ফেভারিট চাইনিজ কোরাল। ক্যাপ্টেন আর ডিফেন্স মিনিস্টার অনেক ভয় পেয়ে যায়। রাকিব, তুমি এখানে? ক্যাপ্টেনের গলা থেকে আওয়াজ বের হচ্ছে না ভয়ে। ডিফেন্স মিনিস্টার বুঝে গেল তাদের কপালে বিপদ আছে, তাই সে একটা বন্দুক বের করে রাকিবের দিকে তাক করে। কিন্তু হঠাৎ একটা গুলি এসে আফজাল হোসেনের হাতে লাগে। তার বন্দুকটা ছিটকে গিয়ে পড়ে আর সে হাত চেপে ধরে পড়ে। তার হাত থেকে রক্ত পড়তেছে। এত তারা কিসের আফজাল হোসেন ওরফে আমাদের ডিফেন্স মিনিস্টার? ক্যাপ্টেন আর আফজাল হোসেন তাদের পিছনে ফিরে তাকায়। আমি হেঁটে হেঁটে আসি। আমার হাতে রয়েছে একটা 9mm বন্দুক। রাজ, তুমিও বেঁচে আছো, কিন্তু কিভাবে? আমি কিছু না বলে একটা বাঁকা হাসি দিলাম। রাকিব ও নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমরা দুজন তাদের চারপাশে ঘুরপাক করছি। আমাদের কাছে কি চাও তোমরা? আপনারা ভালো করে জানেন আমরা কি চাই। আমাদের কিছু প্রশ্ন আছে যার উত্তর আপনাদেরকে বলতে হবে। কি প্রশ্ন? রাকিব, শুরু করব? করে ফেল, আমাদের হাতে বেশি সময় নেই, এদের পরপারেও পাঠাতে হবে। রাকিবের কথা শুনে দুইজনের গলা শুকিয়ে গেল ভয়ে। আমাদের প্রথম প্রশ্ন হলো যে জঙ্গিবাদ হামলার সাথে কে কে জড়িত আছে। দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের সেই কেস থেকে সরানোর জন্য ফেক কেসে ফাঁসিয়ে মারার বুদ্ধি কারা করছিল। তৃতীয় প্রশ্ন হলো রাকিবের ফ্যামিলিকে কে বা কারা মেরেছে। চতুর্থ প্রশ্ন হলো ডক্টর আসিফের সাথে সেই জঙ্গিবাদের হামলার কি সম্পর্ক আছে। পঞ্চম প্রশ্ন হলো আমাকে মারার জন্য গেস্ট হাউসে কে বোম ফিট করেছে। 6 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের উপর নেক্সট কি বিপদ আসতে চলেছে। 7 নম্বর এবং শেষ প্রশ্ন হলো এইসব ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড অর্থাৎ যে সিন্ডিকেটের কথা বললেন সেই সিন্ডিকেটের লিডারকে। আমার প্রশ্নগুলো শুনে ক্যাপ্টেন এবং ডিফেন্স মিনিস্টার একে অপরের দিকে তাকাচ্ছে আর ভয় পাচ্ছে। বিশ্বাস করো রাজ, আমি কিছুই জানি না এইসবের। তার কথা শেষ না হতেই রাকিবের চাইনিজ কোরালের আঘাতে ডিফেন্স মিনিস্টারের মাথা থেকে ঘাড় থেকে আলাদা হয়ে যায়। কিছুক্ষণ তার মাথাবিহীন দেহ ছটফট করতে থাকে আর তারপর নিস্তেজ হয়ে যায়। ক্যাপ্টেনে তখন ডিফেন্স মিনিস্টারের তরুণ মৃত্যু দেখলো। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু হালকা কাশি দিয়ে বললাম, ক্যাপ্টেন, আপনিও নিশ্চয়ই জানেন না এসবের ব্যাপারে। আপনাকেও এখানে দাঁড় করিয়ে রেখে কি লাভ? রাকিব, তুই তোর কাজ শুরু কর।
আমার কথায় ক্যাপ্টেন ভয় পেয়ে কেঁদে দেয়। এতটাই ভয় পেয়েছে যে সে তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে। রাজ, বেচারা তো ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। একে আর এভাবে ভয় দেখিয়ে লাভ নেই, চল একে ওর সাথীর কাছে পাঠিয়ে দিই। রাকিবের কথা শুনে ক্যাপ্টেন আমাদের সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত একত্র করে কাঁদতে থাকে। প্লিজ আমাকে তোমরা মেরো না, আমি তোমাদের ক্যাপ্টেন, আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি, আমি তো তোমাদের পরিবারের মতো। এই কথা শুনে রাকিবের ক্যাপ্টেনকে এক লাঠি দেয় আর ক্যাপ্টেন মাটিতে পড়ে যায়। তারপর কলার ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, পরিবারের মানে তুই জানিস? তুই কিসের ক্যাপ্টেন? ক্যাপ্টেন প্রকৃত মানে কি তুই জানিস? ক্যাপ্টেন হলো সে যে নিজের টিমকে সবসময় ভালো কাজের জন্য নেতৃত্ব দেয়। ক্যাপ্টেন সে যে নিজের জীবনের আগে নিজের টিম মেম্বারদের জীবনের কথা ভাবে। আর তুই তো শালা নর্দমার কীট, যে ধীরে ধীরে দেশকেও নর্দমায় পরিপূর্ণ করতে চাস। তুই আমার পরিবারকে মেরেছিস, না জানি আরো কত পরিবারকে নিঃস্ব করেছিস। তুই ভাবলি কিভাবে তোকে আমার ছেড়ে দিব? ক্যাপ্টেন কাঁদতে থাকে আরো জোরে জোরে। আমি ক্যাপ্টেনের থেকে রাকিবকে ছেড়ে নিয়ে আসলাম। রাকিব প্রচন্ড রেগে গেছে। রাকিবের রেগে যাওয়াটাই যুক্তিসঙ্গত, তবে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমি ক্যাপ্টেনের কাছে গিয়ে বন্দুক তাক করে বললাম, স্যার। দূর কিসের স্যার, আপনাকে এক ফোঁটা সম্মান দিতেও বুকে বাঁধে। যাই হোক, এখন আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিবেন নাকি ডিফেন্স মিনিস্টারের মতো নির্মমভাবে মরবেন? আমার কথা শুনে ক্যাপ্টেন আফজাল হোসেন মৃতদেহের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে তারপর আমার দিকে তাকিয়ে বলে, আমি সব বলতে রাজি। তাহলে আমি প্রথম থেকে বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শক্তিশালী দেশেরা দুর্বল দেশের উপর নিজের আধিপত্য দেখানো শুরু করে। সেই ধারাবাহিকতায় পশ্চিম পাকিস্তান তথা আজকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান তথা আমাদের বাংলাদেশের উপর শাসন কার্য শুরু করে। কিন্তু 1971 সালের পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে একটি শক্তিশালী দেশে পরিণত হয়। এমনকি জাতিসংঘে বাংলাদেশের অনেক সুনাম বেড়ে যায়। এই সুনাম, এই সাফল্য কিছু দেশে সহ্য হয়নি। যেমন পাকিস্তান, মালয়েশিয়া, চীন এবং আমেরিকার কিছু রাষ্ট্র, তারা একত্র হয়ে একটা সিন্ডিকেট বানায়। সিন্ডিকেট বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ভবিষ্যতে বাংলাদেশের সেই দেশগুলোর উপর আরো নির্ভরশীল হতে হয়। এমনি বাংলাদেশের ঋণের বোঝা নিচু হয়ে আছে। তার উপর তাদের এই ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশের মেরুদণ্ড হয় ভেঙে যাবে। তাদের প্রথম টার্গেট হলো দেশের ভিতরে বড় বড় অফিসার ও মন্ত্রীদের কাবু করে নিজেদের দলে নেয়া। তারা এতে সাফল্য অর্জন করে টাকার মূল্য। তারপর আমার এবং ডিফেন্সের মিনিস্টারের সহযোগিতায় একদল জঙ্গি বাহিনী দেশের অভ্যন্তরে ঢুকে বোম ব্লাস্ট করে দেশের শান্তি নষ্ট করতে চেয়েছিল। তারা প্রথমে হামলায় সফল হলে পরবর্তীতে তোমরা তাদের মেরে ফেলো এবং কয়েকজনকে দৌড়ে হেডকোয়ার্টারে নিয়ে আসো। আমার ভয় লাগতে থাকে যদি সে কিছু বলে দেয়, তাই আমি তাকে মারার নাটক করে তার হাতে একটা বন্দুক দেই আর জেনারেলের হাতে একটা বন্দুক দিই। জেনারেল উত্তেজিত হয়ে সেই জঙ্গিকে মেরে ফেলে। জঙ্গিবাদের থেকে যার জিনিসপত্র উদ্ধার করেছে তা থেকে অনেক কিছু জানার সম্ভাবনা ছিল। তাই আমি জেনারেলকে না বলে তোমাদের দুইজনকে 2 ফেক মিশনে পাঠিয়ে দিই। এই মিশন থেকে তোমাদের মনোযোগ সরাতে চেয়েছিলাম, কিন্তু রাকিবের সন্দেহ হয়ে যায় আর সে জেনে যায় যে ওটা একটা ফেক মিশন। তাই তার উপর আমি হামলা করি, কিন্তু রাকিব বেঁচে যায়। কিন্তু আমার লোকেরা আমার থেকে রাকিবকে বেঁচে যাওয়ার কথা লুকিয়ে রাখে। রাকিব যখন জেনারেলকে ফোন দিয়ে সব জানানোর চেষ্টা করছিল তখন আমি জেনারেলের সাথেই ছিলাম। তাই আমি রাকিবের থেকে বেঁচে থাকার ঘটনাটা জানতে পারি। অতঃপর আমি রাকিবের বাসায় আমার লোক পাঠাই, যাতে রাকিব হেডকোয়ার্টারে না এসে নিজের বাসায় চলে যায়। আর আমার প্ল্যান মতো রাকিব নিজের বাসায় চলে যায়। রাকিব বাসার কাছে যাওয়ার পর তার বাসার উপস্থিত তার পরিবার সহ সবাইকে ব্লাস্টে উড়িয়ে দেই। কিন্তু রাকিবের ভাগ্য এতটাই ভালো ছিল যে রাকিব বেঁচে যায় আবারও। কিন্তু এবার আমি জানতে পারি না, আমার মনে ভয় জেগে যায়। রাজু কিন্তু সন্দেহ করতে পারে, তাই রাজকেও মেরে ফেলার পালন করি। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, রাজও বেঁচে যায়। রাজ হেডকোয়ার্টারে আসার পর রাকিবের গায়েব হওয়ার এবং তার পরিবারের মৃত্যুর ঘটনা জানতে পেরে অনেক দুঃখ পায়। তারপর রাজকেও নিজের বাসায় পাঠিয়ে দেওয়া হয় কিছুদিনের জন্য। আর এদিকে ডক্টর আসিফকে নিজেদের দলে এনে এমন শক্তিশালী মিসাইল বানাই যার ক্ষমতা সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনে গেছো। ভেবেছিলাম এবার সাফল্য অর্জন করব, কিন্তু কোনোভাবেই মিসাইলের কথা দেশে ছড়িয়ে যায়। তাই আমরা ব্ল্যাক ডেভিলের নামে ডক্টর আসিফকে আমেরিকা পার করে দিই। তারপর ইন্টেলিজেন্স থেকে খবর বের হয়ে যে ডক্টর আসিফ আমেরিকাতে আছে। জেনারেল মিশনের জন্য রাজকে চয়েস করে। উপর মহল থেকে এত প্রেসার ছিল যে আমিও কিছু করতে পারিনি।
রাজের আমেরিকা যাওয়ার পরেও আমাদের লুক রাজের ছিল। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু কোথা থেকে রাকিব এসে সব খেলা নষ্ট করে দেয়। ডক্টর আসিফকে মেরে সিন্ডিকেটের প্ল্যান আবারও নষ্ট করে ফেলে, আর রাজও সন্দেহ করা শুরু করে। তাই তাকেও মেরে ফেলার চেষ্টা করি বুম ব্লাস্টে। কিন্তু এত কিছুর পরেও আমাদের ভাগ্য আমাদের সাথে রইল না। আমি আর কিছু জানি না। আমরা দুজনে ক্যাপ্টেনের সব কথাগুলো শুনে রেগে ফুসফুস করছিলাম, কিন্তু তাও মাথা শান্ত রেখে জিজ্ঞেস করি, দেশের উপর নতুন কি বিপদ আসতে চলেছে? এবারের বিপদ অনেক ভয়ঙ্কর। এবার দেশে জলপথ দিয়ে হামলা হবে। চীনের শক্তিশালী সাবমেরিন ইতিমধ্যে বঙ্গোপসাগরের মাধ্যমে বাংলাদেশের নিকটে পৌঁছে গেছে। আমি সাবমেরিনের লোকেশন জানি না। আমরা বাদে দেশের আর কে কে জড়িত আছে তাও জানি না। আমি যা জানতাম সব বলে দিয়েছি, এখন তো আমাকে ছেড়ে দাও। ক্যাপ্টেনের কথা শেষ হতে না হতেই রাকিবের চাইনিজ কুড়ালের আঘাতে ক্যাপ্টেনের শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যায়। আমরা এতক্ষণ সব কথা রেকর্ডিং করেছি। রাকিব, জলপথে আমরা কিভাবে দেশকে রক্ষা করব? কিন্তু রাজ, ভুলে গেলে হবে না যে দেশ বিপদে আছে, আর একজন প্রকৃত দেশপ্রেমী হয় আমাদের যে কোনো মূল্যে অসাধ্য সাধন করতে হবে। আর তুই নিশ্চয়ই এটা জানিস যে আমাদের দেশের নৌবাহিনী কতটা শক্তিশালী। কিন্তু নৌবাহিনী তোকে দেখা মাত্রই মেরে ফেলবে, তাই আমাদের জেনারেলের সাহায্য লাগবে। রাকিব কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আমরা দ্রুত বেরিয়ে পড়ি হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। হেডকোয়ার্টারের সব অফিসাররা আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখছে। এভাবে তাকিয়ে থাকার কারণ আছে। একে তো রাকিব অনেক মাস ধরে গায়েব, আর রাকিব যে মাফিয়া কিং তা বাকি এজেন্টরা জানে না। আমাকে দেখে অবাক হওয়ার কারণ হলো ক্যাপ্টেন সবাইকে জানিয়ে দিয়েছে যে আমি মারা গেছি। আমরা সোজা জেনারেলের চেম্বারে চলে যাই। সেখানে তিনি আমাদের দুইজনকে একসাথে দেখে খুশিও হয়, আবার অবাকও হয়ে যায়। রাকিব, রাজ, তোমরা দুজন একসাথে? ক্যাপ্টেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ। আমরাই তাকে মেরেছি। হোয়াট? কিন্তু কেন? কিছু বলার আগে কিছু কথা শুনে নিলে ভালো হবে। রাকিব রেকর্ডিং চালু করে জেনারেলকে শোনায়। জেনারেল মন দিয়ে রেকর্ডিং শুনে, রেকর্ডিং শোনার পর তিনি নিজের চেয়ারে বসে পড়লেন। 1 বছর ধরে ক্যাপ্টেন এভাবে নিজের দেশকে ধোঁকা দিচ্ছিল, আর আমি জানতেও পারলাম না। ওকে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সেদিন যদি আমি তোমার কথা ঠিক করে বুঝতে পারতাম, তাহলে হয়তো তোমার পরিবার বেঁচে থাকতো। স্যার, এতে আপনার দোষ নেই। ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখন আমাদের যা করার তা দ্রুত করতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। ক্যাপ্টেনের মতে চীনের সাবমেরিনের বঙ্গোপসাগরের মাধ্যমে বাংলাদেশের নিকটে পৌঁছে গেছে। তার মানে আমাদের হাতে আর একটু সময় নেই। স্যার, আপনি নৌবাহিনীর সাথে দ্রুত কথা বলুন। জেনারেল দ্রুত তার মোবাইল বের করে অনেকক্ষণ কথা বলল, তারপর আমাদের উদ্দেশ্য করে বলল, আমি নৌবাহিনীর কমান্ডার কামাল উদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদের সব দিক থেকে সাহায্য করবে। স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আমার সাথে আরো অনেকেই আছে যারা তাদের সিনিয়র কর্মকর্তার জন্য কিছু করতে পারছে না। বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশের আমার মতো অনেকেই আমি খুঁজে বের করেছি। তাদের মাধ্যমে আমি বাদশাদা মাফিয়া কিং হয়েছি। আপনি কি আমাদের সাথে তাদেরকেও পাঠাবেন? আমি তাদেরকে এমনভাবে প্রস্তুত করেছি যে তারা কোনো দেশের উপর অন্যায় হতে দেখলে তারা সেই দেশকে নিজের দেশ মনে করে অন্যায়কারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা এতদিন আজকের দিনের জন্য অপেক্ষা করছিল। ওকে, তোমরা দ্রুত চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দাও। আজকে শত্রুদের দেখিয়ে দেব দ্য পাওয়ার অফ বাঙালি। তাদের এমন অবস্থা করবে যে আজকের দিনের পর কেউ একজন বাঙালির উপর অত্যাচার করার আগে কমপক্ষে 10 বার ভাববে। আমরা মাথা নাড়িয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেখানে নৌবাহিনীর কমান্ডার কামাল উদ্দিন আমাদের পথ চেয়ে বসেছিল। রাকিব আগেই কাদের যেন ফোন করে দিয়েছিল। আমরা সেখানে পৌঁছানোর পর কমপক্ষে 50 জন আসে। আরো মানুষ আছে রাকিবের গ্যাংয়ে, তবে রাকিব আসতে মানা করেছিল, কারণ এতজন একটা সাবমেরিনে থাকতে পারবে না। আমরা কামাল উদ্দিনের বর্তমান পরিস্থিতি বুঝে বললাম। তিনি আমাদেরকে একটা কেবিনে নিয়ে গেলেন। কেবিন বলতে কন্ট্রোল রুম। সেখানে সবাই স্যাটেলাইট দিয়ে বঙ্গোপসাগরের পানির গতি, বাংলাদেশের সাবমেরিনের লোকেশন ইত্যাদি চেক করছিল। আমরা তাকে জিজ্ঞেস করলাম যে পানির নিচে অন্য কোনো দেশের সাবমেরিনের লোকেশন তারা চেক করতে পারবে।
তারা জানায় যদি সেই সাবমেরিন তাদের রেডিয়ারের ভিতরে থাকে তাহলে লোকেশন ট্র্যাক করতে পারবে। আমি তাদেরকে চেক করতে বললাম আমাদের দেশের সাবমেরিন ব্যতীত অন্য কোনো সাবমেরিনের উপস্থিতি আছে কিনা। তারা জানায় একটা ভিনদেশী সাবমেরিনে উপস্থিত আছে। আমরা ফুল রেডি হয়ে নিজ দেশের সাবমেরিনে গিয়ে উঠলাম। আমাদের কাছে রয়েছে হাইটেক রাশিয়ান এক্স ক্যামেরা। এর মাধ্যমে আমরা শত্রুদের সাবমেরিনের ভিতর থেকে কে কে আসে সব জানতে পারবো। কমান্ডার, আমার মনে হয় আমাদের সাবমেরিনের সকল প্রকার জিপিএস বন্ধ করে দেওয়া উচিত। জিপিএস বন্ধ না হলে শত্রুপক্ষরা আমাদের উপস্থিতি সম্পর্কে জানতে পারবে। রাজ ভুল কিছু বলিনি। তারা আমাদের উপস্থিতি টের পেলে আমাদের উপর হামলা করতে পারে। কমান্ডার আমাদের কথা গুরুত্ব বুঝতে পেরে জিপিএস অফ করে দেয়। আমাদের সাবমেরিনের সাগরের গভীরে হারিয়ে যেতে থাকে। চট্টগ্রাম বন্দর পার হয়ে আমাদের সাবমেরিন বঙ্গোপসাগরের নিকটে পৌঁছালো। তখনই আমাদের রেডিয়ারে চীনের সাবমেরিনের লোকেশন ট্র্যাক হয়। তারা আমাদের খুব নিকটে আছে। একসময় দুটো সাবমেরিন সামনাসামনি চলে আসে। সামনাসামনি বলতে অনেক দূরে অবস্থান করছে একটি অপরটির থেকে, তবে সাবমেরিনের লাইটের কারণে সব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি এক্স-রে ক্যামেরা নিয়ে চীনদের সাবমেরিনের ভিতরে দেখার চেষ্টা করি। ভিতরে যা দেখি তাতে আমি শুধু অবাকই হই না, বরং অনেক দুঃখও পাই। কারণ সাবমেরিনের ভিতরে আমি শাকিলকে দেখতে পাই। শাকিলের সাথে অনেকজন চীনা নৌবাহিনী সহ আমাদের দেশের কিছু বড় বড় অফিসার এবং মন্ত্রীরা রয়েছে। আমি রাকিবকেও দেখালাম। আমি কখনো ভাবতেও পারিনি শাকিলও তাদের কাছে বিক্রি হয়ে যাবে। শাকিলকে দেখে অনেক হাসি খুশি লাগছে। তার মানে সেও জড়িত আছে এইসবের সাথে। এই জীবনে কতবার আঘাত পাবো বলতো? আমার একজন ভালো বন্ধু যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, আজ সেও গাদ্দারি করলো। কষ্ট পেয়ে লাভ নেই। এদের পাপের শাস্তি এদেরকে দিতে হবে। তার আগে একটা ভয়েস মেইল পাঠিয়ে দিই এদের। ভয়েস দিয়ে লাভ নেই, এর চেয়ে ভালো হবে আমরা লাইভ ভিডিও মেল করি। আমি রাকিবের কথায় সম্মতি দিলাম। কমান্ডার লাইভ ভিডিও চালু করে যা শত্রুপক্ষের সাবমেরিনের কম্পিউটার স্ক্রিনে এসে ফুটে ওঠে। শাকিল, কি খবর বন্ধু? ওহ সরি, তোকে তো বন্ধু বলা যাবে না, তুই তো আমাদের শত্রু। তা কেমন চলছে দিনকাল? শাকিল আমাকে আর রাকিবকে একসাথে দেখতে পেয়ে চমকে যায়। তোরা দুজন একসাথে সাবমেরিনে কি করছিস? এই কথা বলেই রাকিব কমান্ডারের দিকে তাকায়। কমান্ডার বুঝে যায় তাকে কি করতে হবে। সাথে সাথে আমাদের সাবমেরিন থেকে একটা মিসাইল বের হয়। মিসাইল শত্রুপক্ষের সাবমেরিনকে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দেয়। সাবমেরিনের মধ্যে এক বিশাল বিস্ফোরণ হয়। আমাদের ভাগ্য ভালো থাকায় আল্লাহর রহমতে আমাদের সাবমেরিনের কোনো ক্ষতি হয়নি বিস্ফোরণে। আমাদের সাবমেরিন চট্টগ্রাম বন্দরে ভেসে উঠল। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। সাবমেরিন থেকে বের হয়ে দেখি সকল নৌবাহিনীর সদস্যরা, আমাদের এজেন্সির সকল এজেন্টরা ও রাকিবের সকল গ্যাং মেম্বার্সরা দাঁড়িয়ে আছে। আমাদের দেখার মাত্র সবাই আনন্দে উল্লাসে মেতে উঠল। ততক্ষণে বিস্ফোরণের খবরটা দেশে ছড়িয়ে পড়ে। সকল সাংবাদিকরা ঘিরে ধরেছে আমাদের আসল পরিচয় ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে সাধারণ জনগণের কাছে। হঠাৎ দেখি ভিড় ঠেলে তামান্না আর রাহুল বেরিয়ে আসে। তামান্না আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমন সময় জেনারেল আসলো। গুড জব বয়েস, আজ পুরো দেশ তোমাদের উপর গর্বিত। তোমাদের বলেছিলাম না, এই মিশনে তোমরা সাকসেসফুল হলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেই সারপ্রাইজ? সারপ্রাইজ শুধু তোমাদের জন্য না, বরং তোমার আশেপাশে যেসব দেশ ভক্তরা রয়েছে সবার জন্য। আমি সিন্ডিকেটের ঘটনা জাতিসংঘে জানাই, দ্রুত অ্যাকশন নেবে জানাই। তারা বিশ্বে শান্তি বজায় রাখার জন্য সর্বদা কাজ করছে। আমি তাদের রাকিব তোমার ঘটনা জানাই, তুমি কিভাবে দেশ রক্ষায় একজন মাফিয়া কিং হয়েছ। আমি তাদের অনুমতি নিয়ে বিশ্বের বিভিন্ন পাওয়ারফুল এবং দুর্বল দেশগুলোর ডিফেন্স মিনিস্ট্রির সাথে আলোচনা করে একটা সংগঠন করার সিদ্ধান্ত নিই। কিসের সংগঠন স্যার? সংগঠনের কাজ হবে আন্তর্জাতিক পর্যায়ের, অর্থাৎ সংগঠনের সকল সদস্যরা নিজেদের দেশকে বহিরাগত শত্রুদের থেকে রক্ষা করতে পারবে। আর এক্ষেত্রে তাদের কোনো পারমিশন লাগবে না এবং সংগঠনের যে কোনো দেশের সদস্যরা অন্য দেশের সদস্যকে সহযোগিতা করতে পারবে। সোজা কথায় রাকিবের গ্যাংয়ের সকল সদস্যরা এখন যে কাজ করছে সেই কাজ করবে, তবে আইনিভাবে হলেও তাদের কোনো আইন মানার প্রয়োজন হবে না। তোমাদের মতো বেপরোয়া মানুষদের জন্য এই সংগঠন।
আইডিয়া তো ভালোই, কিন্তু সংগঠনের নাম কি হবে? সংগঠনের নাম হবে ইরেকো, অর্থাৎ ইন্টারন্যাশনাল রাকলেস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন, আন্তর্জাতিক বেপরোয়া এবং অপরাধ বিরোধী সংস্থা। এই সংগঠনের মূল কাজ হলো অপরাধ থামানো, আর সেটা যে কোনো দেশেরই হোক না কেন। রাকিবের সাথে হওয়া ঘটনা পুরো দেশ সহ সকল সদস্যদের মন থেকে নাড়িয়ে দিয়েছে, আর তাই তারা অনুমতি দিয়েছে রাকিব, রাজ, তোমাদের মতো সদস্যদের নিয়ে ইরেকো সংগঠন গড়ে তোলার। স্যার, আপনি জানেন না আপনি কত বড় কাজ করেছেন। আজ থেকে সংগঠন হবে বিশ্বের সব থেকে বড় সংগঠন, যার একমাত্র কাজ হবে অপরাধ থামানো। রাকিবের চেহারায় ফুটে উঠল এক প্রশান্তির ছায়া। রাকিবের এতদিনের সংগ্রাম আজ শেষ হলো। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে এক নতুন যাত্রা, যেখানে আমাদের সাথে থাকবে নিজ দেশবাসী সহ আরো বিভিন্ন দেশের এজেন্টরা। আজ থেকে অপরাধের বিরুদ্ধে শুরু হবে এক নতুন সংগ্রাম। আজ থেকে কেউ একটা ছোট অপরাধ করার আগেও 10 বার ভাববে। দেখতে দেখতে সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেল। আমরা যারা বাসায় চলে গেলাম। রাকিবকে আমার বাসায় নিয়ে এসেছি। আমার আর তামান্নার ব্যাপারটাও বাসায় বলে দিলাম। কিন্তু বিয়ে তো হবে না এখন, কারণ এখন থেকে আমাদের নতুন জীবন শুরু হবে আরো নতুন সিরিজ। তো গল্পটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই বড় করে একটা কমেন্ট করবেন। পরবর্তীতে এই সিরিজের আরো গল্প নিয়ে আসবো, তাহলে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেননি, কমেন্ট করেননি, অবশ্যই একটা লাইক দিন, তারপরে কমেন্ট করুন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।